হুম। সুপ্রিয় টেক্সটাইলিয়ান্স এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম আবারও আমরা শুরু করলাম, এবং আজকে আমাদের প্রোগ্রামের হেডলাইন হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি ইন প্ল্যানিং। প্ল্যানিং সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন, এবং সংক্ষেপে বলতে গেলে প্ল্যানিংটা কি এটা আমরা একটা বেসিক ভাবে বুঝতে পারি। সো বেসিক্যালি আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে এই প্ল্যানিং এর ভূমিকা কি, এই প্ল্যানিং এর কেরিয়ার কি, প্ল্যানিং করে কি হবে, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে প্ল্যানিং করলে কি পরিমাণ কি হতে পারে, কি ভালো হতে পারে, বা প্ল্যানিং না করলে কি খারাপ হতে পারে। তো সবকিছু প্ল্যানিং এর প্ল্যান নিয়ে আজকে আমি এসেছি আপনাদের সাথে হোস্টিং করতে। আমি সুদীপ্ত দাস। বর্তমানে আমি চায়নার উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, এবং আপনাদের সাথে আজকে আরো দুইজন গেস্ট রয়েছেন। একজন রয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র আতাউর ভাই, যিনি বর্তমানে হামিম গ্রুপে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, যেটা পিপিসি বলা হয়, সেখানে উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এবং আরেকজন আছেন আমাদের সোহাগ সরকার দা। উনিও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের ষষ্ঠ ব্যাচের ছাত্র। বর্তমানে উনি সাউথ ইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভে প্ল্যানিং ডিপার্টমেন্টে কর্মরত আছেন। তো ভাইয়েরা, আপনাদের দুইজনকে জানাচ্ছি ওয়েলকাম। কেমন আছেন আপনারা? হ্যাঁ, সোহাগ, ভালো আছি সুদীপ্ত। সদীপ্ত, আমরা ভালো আছি, ধন্যবাদ। কি খবর তোমার? কি খবর? তুমি কেমন আছো? এই তো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেক আড্ডা হবে, সেটা দেখে ভালো লাগছে। হ্যাঁ, আমরা অনেক এনজয় করতেছি এরকম একটা ভালো প্রোগ্রাম তুমি হোস্টিং করে অ্যারেঞ্জ করছো, বা সবার সাথে কথা হবে, আমাদের জুনিয়র বা আদার্স যারা গেস্ট আছে বা আদার্স যারা আছে, সবার সাথে কথা হবে, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর কানেক্টিং আস। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা একটা ভালো প্ল্যাটফর্ম আমাদের বলার। সো we are looking for a good time here, and thankful to the alumni association who give that you guys are giving us the floor. So thank you again, and hope to make a good start actually. আমি দুঃখিত যে আমার ইন্টারনেট সমস্যার কারণে আপনাদের মাঝ থেকে আবার চলে যেতে হলো। যাই হোক, ভাইয়েরা কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই করোনা পরিস্থিতিতে আপনাদের জব কেমন যাচ্ছে? এই করোনা পরিস্থিতিতে আপনাদের প্ল্যানিংটা কি? আসলে প্ল্যানিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্ল্যানিংটা কি? আতার ভাইয়ের কাছে এবং সোহাগদার দুইজনের কাছেই আমার প্রশ্ন। আচ্ছা, আতার ভাই আগে বলুক, তারপর আমি বলতেছি। করোনা পরিস্থিতিতে তো সারা বিশ্বটাই এখন আতঙ্কের মধ্যে। তারপরও আমাদের, বিশেষ করে আমাদের যে আরএনজি সেক্টর, এটা বেশি এফেক্টেড করোনার জন্য, কারণ এখানে অনেক লোক কাজ করে একসাথে। তারপরে আমাদের ম্যাক্সিমাম মিটিংস বা ওয়ার্ক অর্ডার আসে বাইরে, আচ্ছা আমেরিকা। সব আচ্ছা। মিলিয়ে একটু কঠিন সময় পার করতেছে এই সেক্টর এখন।
তারপরেও এখন যে অবস্থা, ওয়ার্ক অর্ডার ফেরত আসছে, এটি অনেকটাই স্বাভাবিকের দিকে চলে আসতেছে। তো ইনশাল্লাহ আশা করতেছি যে ভালোভাবে চলবে। তারপর প্ল্যানিংটা হলো, উম, এই সময় তো সবকিছু মিলেই আর কি কোম্পানি গুলাতে অর্ডার কমছে, একটু রিল্যাক্সে ওয়ার্ক অর্ডার নিয়ে সবাই একটু রিল্যাক্সে আছে, এটা একটা আচ্ছা। facility। কিন্তু আলটিমেটলি আমাদের ইকোনমিকের উপর অনেক বেশি হ্যাম্পার, এটা একটা কথা। হ্যাঁ, সোহাগ, তুমি একটু আচ্ছা, যেটা বললো আতাউর ভাই এরকমটা যে করোনা পরিস্থিতিতে প্ল্যানিংটা আমাদের আমাদের ক্ষেত্রে যেটা ছিল যে আমরা একটা মাস বন্ধ ছিলাম। তো সেই সময়টা আমার ফ্যাক্টরির কথা যদি আমি বলি, যে আমার ফ্যাক্টরিতে অ্যারাউন্ড অ্যারাউন্ড 500,000 অর্ডার হোল্ড হয়েছিল ওই সময়টাতে। হিউজ। অ্যারাউন্ড 500,000, ইটস মিন অ্যারাউন্ড 5 লাখ পিসেস অর্ডার ছিল হোল্ড, মোর দেন ওকে। দ্যাট অ্যাকচুয়ালি। তারপরে যখন 1 মাস পরে যখন ফ্যাক্টরি খুললো, তখন দেখা যাচ্ছে যে সকল অর্ডারই লাইভ হয়ে যাচ্ছে, এবং কারেন্টলি আমরা ফ্যাক্টরিতে অ্যারাউন্ড 125% ওভারলোডে কাজ করতেছি। দ্যাট মিনস আচ্ছা আমার ক্যাপাসিটি থেকেও আমরা 25% বেশি লোডে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। সো আতাউর ভাই যেটা বললো যে ওনার ফ্যাক্টরিতে অর্ডার কম, ওনার প্ল্যানিং ওয়ার্কটা একটু ঢিলে ঢালা অবস্থায় যাচ্ছে বা একটু কাজ কম, সেক্ষেত্রে সেদিক দিয়ে আমি যদি বলি, আমি একদম ওভারলোডেড অবস্থায় কাজ করছি। আমি প্রতিদিনই দেখা যাচ্ছে যে রাত্রি 11টা 12টা বা 1টা পর্যন্ত অফিস করতেছি, অফিস করে আমাকে বাসায় যেতে হচ্ছে। দ্যাটস দ্য আচ্ছা সিচুয়েশন, অ্যান্ড দ্যার ইজ নো প্ল্যানিং অফ লাইফ অ্যাকচুয়ালি। উই আর জাস্ট মেকিং অপারেশনাল প্ল্যান অফ অর্ডার। আচ্ছা আচ্ছা দ্যাটস দ্য থিং। আচ্ছা। তো আমি শুরুতে একটু দুইজনের সাথে আবার একটু পরিচয় করিয়ে দিই। আমাদের রয়েছেন আতাউর ভাই, উনি বর্তমানে হামিম গ্রুপে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, পিপিসি ডিপার্টমেন্টে, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল যেটা বলে। তো আমি একদিক দিয়ে ভাগ্যবান যে আতাউর ভাইয়ের সাথে আমার খুব অল্প সময় হলো কাজ করার সৌভাগ্য হয়েছে। আমিও হামিমে কর্মরত ছিলাম, যদিও বা সেক্টরটা আলাদা ছিল। আমার ছিল মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে, বাট খুব কম সময় হলো আতাউর ভাইয়ের সাথে দেখা হতো, সাক্ষাৎ হতো, কথা হতো। তো এটা আমার একটা ভালো দিক, আতাউর ভাইয়ের সাথে কিছুটা হলো কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং সোহাগ দার সাথে এটা নতুন অভিজ্ঞতা, এই যে সোহাগ দাকে তো ভার্সিটি থেকে পেয়ে এসেছি। তো এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা, একদম খুব কাছের মানুষকে প্রফেশনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার ব্যাপারে, প্রফেশনাল লাইফে পাওয়া, এটা একটা নতুন অভিজ্ঞতা। আশা করি এটা আমি এনজয় করছি। তাহলে আমরা আজকের প্রোগ্রামটা শুরু করছি এখানেই, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে। আমরা চলে যাই আমাদের প্রশ্ন উত্তর পর্ব। তো প্রথম প্রশ্ন উত্তর পর্বে প্রথম প্রশ্ন আমি করব আতর ভাইয়ের কাছে। আতর ভাই, আরএমডি হ্যাঁ, সেক্টর আমাদের এই টেক্সটাইল ডিপার্টমেন্টে, মানে এটা একটা হোল একটা সেক্টর, খুবই বৃহৎ একটা সেক্টর পুরো বাংলাদেশে বলতে গেলে, ঠিক আছে? রেডিমেড গার্মেন্টস যেটা বলি। তো এই আরএমডি সেক্টরে প্ল্যানিং ডিপার্টমেন্ট, এটার মূল উদ্দেশ্যটা কি? মানে মূল উদ্দেশ্য বলতে মূল থিমটা আসলে কি, যে প্ল্যানিং ডিপার্টমেন্ট আমি কেন কেন এই প্ল্যানিং ডিপার্টমেন্টটা? প্ল্যানিং ডিপার্টমেন্ট, আমি যেটা মনে করব, প্ল্যানিং ডিপার্টমেন্ট হলো হার্ট অফ দ্য কোম্পানি। আচ্ছা আচ্ছা। এটা নট অনলি শুধু আরএনজি, হোল যে কোনো অর্গানাইজেশনের প্ল্যানিং ডিপার্টমেন্ট যতটা স্ট্রং, অর্গানাইজেশন ততটাই স্ট্রং। আচ্ছা। এই সেক্টরটা আমাদের দেশে কিছুদিন আগে বা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। সবাই একটু ঢিলে ঢালা ভাবে চলতেছিল, বা সেখানে টেকনিক্যাল পার্সন, নন টেকনিক্যাল পার্সন সবাই বোথ আর ইনভলভ হিয়ার। তো আহ, তবে আমি একটা কথাই বলবো যে একটা গুড প্ল্যানিং এর উপর পুরো কোম্পানি দাঁড়ায় থাকে। হুম। একটা ভালো প্ল্যানিং যখন, প্ল্যানিং টিম থাকবে, ভালো প্ল্যানিং হবে, দেন কোম্পানি উইল বি সাকসেস। আর হুম। এখানে যদি কোনো ল্যাকিংস বা কোনো প্রবলেম থাকে বা টিমটা উইক হয়, যে, সে কম বেশি ট্রাবলের মধ্যে পড়বে। কারণ প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে একটা জিনিসের ভালো যোগাযোগ আছে, সেটা সেটা হলো আমাদের দেশে ওই পোস্টটা খুব বেশি পপুলার না, বিজনেস অ্যানালাইজার, যেটা হ্যাঁ। আমাদের বাইরের দেশগুলোতে এই পোস্টটা অ্যাভেলেবল। যেমন আচ্ছা। কম্বোডিয়া, থাইল্যান্ড, হংকং,
প্লাস চায়নাতে এই বিজনেস অ্যানালাইজার নামে একটা টিম থাকে, যারা হলো আহ, এমন এক্সপার্ট থাকে যে গার্মেন্টস এর অল সেকশন সম্পর্কে তারা ওয়েল নোন, বলে ওকে। তারা প্রোডাকশন বুঝে, মার্কেটিং বুঝে, মার্চেন্ডাইজিং বুঝে, প্ল্যানিং বুঝে, দেন প্ল্যানিং এর সাথে এরা রিলেটেড থাকে। এবং এরা নেক্সট ফিউচার কি হবে কোম্পানি, নেক্সট 10 ইয়ার্স বা 10-15 ইয়ার্স, আচ্ছা যেটা হলো স্ট্র্যাটেজিক প্ল্যান, এটার সাথে ফুললি ম্যানেজমেন্টের সাথে ইনভলভ থাকে, যেটা আমাদের দেশের কিছু কোম্পানিতে এটা অলরেডি শুরু করছে। আমি জানি কিছু কোম্পানির সাথে এরকম যে এরকম প্ল্যানিং থেকেই বিজনেস অ্যানালাইজার রিলেটেড সিমিলার জব তারা পারফর্ম করতেছে। আর প্ল্যানিংটা মেনলি হলো যে একটা প্ল্যানিং টিম থেকে একটা কোম্পানির কতটা স্ট্রং বা কতটা ইফিসিয়েন্ট, এটা আইডেন্টিফিকেশন। আচ্ছা, হ্যাঁ, অনেকাংশে তাই। ঠিক এই রিলেটেড আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে আবারও করব। আপনি বর্তমানে হামিম গ্রুপে আছেন এবং খুব দীর্ঘ সময় ধরে আপনি আছেন, নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স, হ্যাঁ এবং হ্যাঁ বর্তমানে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তো এই যে বড় বড় কোম্পানি যেসব রয়েছে, এই বড় বড় কোম্পানির প্ল্যানিং তাদের এই স্ট্রাকচারটা কিভাবে করে? মানে এই বড় বড় কোম্পানি নিশ্চয়ই তাদের অনেক বড় বড় প্ল্যান থাকে, তো সবকিছু গোছানো, হ্যান্ডেল করা। আর সংক্ষেপে একটু জাস্ট আমাদেরকে বলেন যে তাদের প্ল্যানিং স্ট্রাকচারটা আসলে কেমন থাকে। আহ, আজকে হলো স্ট্র্যাটেজিক প্ল্যান, যেটা এটা ম্যানেজারিয়াল লেভেলে অলওয়েজ হয়, যে আগামী নেক্সট ইয়ার গুলাতে আমরা কোন অর্ডার কিভাবে নেব। এটা আমরা প্ল্যানিং টিম ইনভলভ থাকি, যে ইউরোপিয়ান মার্কেট থেকে আমরা কত অর্ডার পিক করবো, আমেরিকান মার্কেটে আমাদের টার্গেট কত। আহ, আর আমরা আমাদের যেহেতু আমাদের অনেকগুলো ফ্যাক্টরি, প্রায় আমাদের 25 গার্মেন্টস ফ্যাক্টরি প্লাস 7 ওয়াশিং ফ্যাক্টরি, ডেনিম মিলস আছে, আদার্স স্পিনিং, নিটিং, ডাইং, এটা সম্প্রতি শুরু করতে যাচ্ছে। আহ, তো আমাদের সব ফ্যাক্টরি কিন্তু সব প্রোডাক্টের জন্য পারফেক্ট। কেউ টপ করে অভ্যস্ত, কোনো ফ্যাক্টরি বটম করে অভ্যস্ত, কেউ জ্যাকেট করে অভ্যস্ত, কেউ ট্রাউজার করে অভ্যস্ত, মানে পারফরমেন্স ইফিসিয়েন্সি লেভেল সব ফ্যাক্টরি সমান না। তো আমরা আইটেম ওয়াইজ, রিজন ওয়াইজ, মার্কেটিং কোন রিজিয়নে কিরকম হবে, আহ, বা ফিউচার মার্কেট অ্যানালাইসিস এর সাথে প্ল্যানিং টিমের একটা ভালো যোগাযোগ থাকে। এভাবে হয় স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দেন তারপরে অর্ডার যখন কনফার্ম করে ফেলে আমাদের মার্কেটিং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, তারা আমাদের সাথে ডিটেলসটা শেয়ার করে। এটা বেশ 60 দিন আগেই শেয়ার করে। আচ্ছা আচ্ছা ডেলিভারি ডেট থেকে 16 ডেজ থাকে। আমরা ওই অনুযায়ী আইটেম ডিটেলস, আর আমাদের একটা ফোরকাস্টিং দেওয়া থাকে, যেমন আগামী 6 মান্থের ফোরকাস্টিং আমাদের একটা হাতে অলরেডি চলে আসছে, আচ্ছা আচ্ছা যে আগামী 6 মান্থে আমাদের মানে ফোরকাস্টিং কোন বায়ারের কি পরিমাণ অর্ডার থাকবে, আইটেমটা কি, অন এভারেজ আচ্ছা একটা আচ্ছা forecasting, চলে আসে অলরেডি। দেন অর্ডার কনফার্ম হওয়ার 60 দিন আগে আমাদের মানে কনফার্ম হওয়ার পরে ডেলিভারি 60 দিন আগে আমাদের ডিটেলস দিয়ে দেওয়া ওকে অলরেডি, আইটেম স্যাম্পল শেয়ার করে, ডেভেলপমেন্ট স্টেজে শেয়ার করে। দেন ওকে আমরা অল এভারেজ ফরকাস্টিং নিয়ে আমরা পেজ করে দিই, যে ওকে এই ফ্যাক্টরি আমার এতটুকু করবে, এই ফ্যাক্টরি এতটুকু করবে। তারপর ডিটেলস লাইন প্ল্যানটা হয়। লাইন প্ল্যান হয়ে যাওয়ার পর আমাদের পিপিসি ডিপার্টমেন্ট, হামিমে তুমি অবশ্যই ছিলা, দেখছো যে আমরা বায়ার ওয়াইজ কাজ করি। হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে কাজ করতে পারেন। হ্যাঁ, যেমন আমি বিএ পান্নটিকাটা দেখি, অর্ডার গুলা নিয়ে ডিটেলস লাইন প্ল্যানটা হয়ে যাওয়ার পর দেন চেক ব্যাক শুরু হয়ে যায়। আর ওকে ইন দ্য মিন আমি তোমাকে একটা কথা বলে নিই, আমরা চেক ব্যাকের আগে আমরা আই টিমের সাথে কাজ করি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে ডিটেলস নিয়ে এর টার্গেট
প্রিভিয়াস হিস্ট্রি, এই ডিটেলস। ওকে, আর তারপরে ফ্যাক্টরিতে যখন অর্ডারটা প্লেস হয়ে যায়, লাইন প্ল্যান টোটালি করে ফেলি আমরা। তারপরে আসে আমাদের অন অন গ্রাউন্ড ফলো আপ বিষয়, ওকে, যে আমরা কি পরিমাণ টার্গেটটা দিচ্ছি, টার্গেট কত পিস, আমাদের অ্যাচিভমেন্টটা কত পিস হচ্ছে। ওকে, আর এর মধ্যে আমরা লাইন প্ল্যানের সাথে সাথে আরেকটা কাজ করি, আমরা একটা রিস্ক অ্যানালাইসিস। ওকে। হ্যাঁ, এটা একটা বড় জিনিস, রিস্ক অ্যানালাইসিস। এই হ্যাঁ, ব্যাপারটাও নিয়ে আমরা পরে আসবো। হ্যাঁ, তো বেসিক্যালি আমি যেটা বুঝতে পারলাম, মানে বড় কোম্পানির অবশ্যই প্ল্যানিংটা এরকমই, বাট আরো বড় পরিসরে থাকে। হ্যাঁ, হ্যাঁ, আমি এই মুহূর্তে চলে যাব সোহাগদার কাছে। সোহাগদা একটু আগে বলেছিলেন যে ওনার ফ্যাক্টরিতে উনি খুবই ওভারলোডেড অবস্থায় আছেন। মেবি আমি এটা বুঝতে পারছি, প্রতিনিয়ত ফোন এখনো আসছে আপনার কাছে, খুব সম্ভবত। যে এখন বাজে প্রায় সম্ভবত 9:45। তো এরপরও আপনার কাছে এখনো অফিস থেকে হয়তো অফিসিয়ালি ফোন আসছে, যেটা টেলিফোনে আবার। তো বুঝতে পারছি আপনি অনেক ব্যস্ত, এই ব্যস্ত মধ্যে সময় দিচ্ছেন, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি জানতে চাইবো আপনার কাছে দাদা, যে প্ল্যানিং এবং আই, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলে জানি, তো এই দুটোর বেসিক্যালি কানেকশনটা কোথায়? এই দুটো কিভাবে ফ্যাক্টরিতে কাজ করে? প্ল্যানিং অ্যান্ড আই বোথ জায়গাটা, অনেকটা ফ্যাক্টরিতে দেখা যায় যে প্ল্যানিং এবং আই টিমকে একত্রে রাখা হয়, কোথাও কি করা হয়, প্ল্যানিং কে সেপারেট রাখা হয়, আই কে সেপারেট রাখা হয়। দুটোই ভালো, দুটো জায়গাতে দুই ধরনের ফ্যাক্টরি আমি দেখছি, দুটোরই সুবিধাও আছে অসুবিধাও আছে। এখন তুমি যেটা বললা যে কানেকশনটা কিরকম বা কন্ট্যাক্টটা কিরকম, অ্যাকচুয়ালি কানেকশনটা অনেক অনেক ক্লোজ কন্ট্যাক্ট। কিরকম ক্লোজ কন্ট্যাক্ট? ফার্স্টলি ডেফিনেটলি আই কি করে, আই একটা ক্যাপাসিটি থ্রু করে যে আমার ইয়ারলি এত ক্যাপাসিটি আছে এই ইউনিটের জন্য বা এই ফ্যাক্টরির জন্য, এত ক্যাপাসিটি আছে, সেটা ইয়ারলি কত হলে মান্থলি কত হবে সেরকম একটা ডেটা আই থ্রু করে। দেন এটাকে এই ক্যাপাসিটি বেস ধরে আমার যে অর্ডার আছে সেই অর্ডারের উপরে আমরা ফোরকাস্টিং করি যে ইজ ইট ম্যানেজেবল উইথিন দ্য ক্যাপাসিটি অর ইজ ইট ওভারলোডেড। তারপরে কি হয়, তারপরে এখান থেকে আমরা ল্যাকিংসটা খুঁজে পাই যে আসলে কোথাও কোনো ল্যাকিংস আছে, আমার কি বাইরে যেতে হবে নাকি আমি ইন হাউস ক্যাপাসিটি দিয়ে কভার করতে পারবো। আমাকে কি শোনা যাচ্ছে সুদীপ্ত? হ্যালো, আমাকে কি আতর শোনা ভাই? যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। আতর ভাই একটু মাইক্রোফোনটা অফ করে রাখলে হ্যাঁ ভালো হয়। হ্যাঁ, আই থিঙ্ক এখন ওকে। ওকে ওকে। তো আমি যেটা বলছিলাম যে ক্যাপাসিটির উপরে বেস করে আমরা রানিং অর্ডারগুলো নিয়ে আমরা একটা ফোরকাস্টিং দেই যে ইজ ইট ম্যানেজেবল অর নট। ওকে, এরপরে ল্যাকিংসটা আমাদের বের হয়ে আসে যে হ্যাঁ আমরা কি বাইরে যাব, আমরা কি সাবকন করব, নাকি ইনহাউস ক্যাপাসিটিকে আমরা ওভারটাইমের মাধ্যমে আরো বেশি ইনক্রিজ করে সে অর্ডারগুলোকে আমরা এক্সিকিউট করব। দেন আসি এটা গেল ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের দিক দিয়ে। যদি আমরা প্ল্যানিং এর ট্যাকটিক্যাল কাজগুলো বলি সেখান থেকে এই অপশনটা যায়। এরপরে যখন আমরা অপারেশন প্ল্যান করতে যাই তখন দেখি যে আইর সাথে আমাদের চেক করতে হয় যে একটা কোনো প্রত্যেকটা সার্টেন অর্ডারের ক্ষেত্রে দেখা যায় যে সবগুলোই তো আর একই ধরনের অর্ডার থাকে না। যেহেতু আমি একটা নিড বেস ফ্যাক্টরিতে চাকরি করি, তো দেখা যায় যে অর্ডারের ভ্যারিয়েশন অনেক। যদি ওভেন বেস কোনো ফ্যাক্টরিতে চাকরি করতাম, বা ওভেন বেস ফ্যাক্টরির কথা আলাদা, ওভেন বেস ফ্যাক্টরিগুলোতে হয় কি সাধারণত একই ধরনের অর্ডার রিপিটেশন হয়, ওভেনের হ্যাঁ, আইটেম ভ্যারিয়েশনটাও একটু কম নিটের তুলনায়, হ্যাঁ, কিন্তু নিটে অনেক ধরনের আইটেম ভ্যারিয়েশন আসে। সো দেখা যায় যে মান্থলি যদি আমি 16 লাখ কোয়ান্টিটি করি বা 16 লাখ আমার ক্যাপাসিটি থাকে বা 16 লাখ অর্ডার যদি আমি এক্সিকিউট করি, তো মান্থলি দেখা যায় যে 50,000 বা 1 লাখ পিস থাকেই, যেটা হলো একদম এক্সেপশনাল অর্ডার, যেটার জন্য ক্লোজ মনিটরিং দরকার, যেটার জন্য প্রথম থেকে মেশিন অ্যাভেলেবেল আছে কিনা সেগুলো দরকার। তো আমরা কি করি, যখন ফোরকাস্টিং করি তখনই আমরা এই মেশিন অ্যাভেলেবিলিটিটা চেক করে নেই। তারপরে যখন ডেইলি ইফিসিয়েন্সি আসে সেই ইফিসিয়েন্সি অনুসারে আমরা দেখি যে এই ইফিসিয়েন্সি অনুসারে আমার মান্থলি ফোরকাস্টটা মিট হচ্ছে কিনা। হ্যাঁ, আর আর কি আমরা কাজ করি এর সাথে, দেখা যাচ্ছে যে আমার একটা কোনো সার্টেন অর্ডার যদি আমরা লাইনে দেওয়ার পরে ইনপুট যাওয়ার পরে আউটপুট আসতে লেট হচ্ছে বা ইফিসিয়েন্সি মিট করে আমার টার্গেট
প্রোডাকশন নিয়ে আসতে পারতেছে না, তখন আমরা তাদেরকে পুশ করি যে আই নিড দিস মাস কোয়ান্টিটি ফ্রম দিস লাইন, আদারওয়াইজ দিস শিপমেন্ট উইল নট বি ডান। হ্যাঁ একইভাবে তারাও আমাদেরকে পুশ করে, আমরা যদি তাদেরকে কোনো ধরনের কোনো কোয়ান্টিটি বা কোনো কিছু অন টাইম দিতে না পারি, সেক্ষেত্রে হ্যাঁ দেখা যাচ্ছে যে একটা গুডস লাইনে ইনপুট গেছে বা ইনপুট যাওয়ার পরেও হয়তো আমরা তাদেরকে সেই রকম সাপোর্ট লেভেলটা দিতে পারছি না, হয়তো সেটা হতে পারে প্রিন্ট বা এমব্রয়ডারি, এমবেলিশমেন্ট বা ওয়াশ, যে কোনো কিছুর কারণে হয়তো ইনপুট সাপ্লাইটা সঠিকভাবে দিতে পারছি না, তখন আই টিমও কিন্তু আমাকে একইভাবে চেজ করবে। বিকজ অফ দিন শেষে ইফিসিয়েন্সি এবং প্রোডাকশনটা বুঝায় দেওয়া হলো আইর দায়িত্ব। হ্যাঁ আমার যে মান্থলি ফোরকাস্ট, মান্থলি যে লোড, মান্থলি যে কোয়ান্টিটি, সেটা অ্যাচিভ করার জন্য আই কিন্তু মাসের প্রথমেই একটা টার্গেট ফিক্স করবে যে আমার মান্থলি এত হাজার পিস বা এত লাখ পিস কোয়ান্টিটি মান্থলি প্রোডাকশন করতে হবে, পার ডে প্রোডাকশন করতে হবে। হ্যাঁ। সো কোনো কারণে যদি প্রোডাকশন প্রসেসে যদি কোথাও কোনো গ্যাপ পড়ে, প্রোডাকশন র ম্যাটেরিয়ালে যদি কোথাও কোনো গ্যাপ পড়ে, সাপ্লাই চেনে যদি কোথাও কোনো গ্যাপ পড়ে, প্ল্যানে যদি কোথাও কোনো গ্যাপ পড়ে, সেক্ষেত্রে কি করে ওরা তখন আমাদেরকে পুশ করে। সেম ওয়েতে আমি সবকিছু দেওয়ার পরেও তারা যখন টার্গেট কোয়ান্টিটিটা অ্যাচিভ না করতে পারে, আমিও তাদেরকে পুশ করি। দ্যাটস দ্য কন্ট্যাক্ট উই ডু হিয়ার অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যাটা করলেন। আমার মনে হয় একজন ফ্রেশারের পক্ষে এই জিনিসটা বোঝাটা অনেকখানি সহজ হয়ে যাবে। ঠিক এই রিলেটেড আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে আবারও করব। আইর সাথে রিলেশনটা গেল, মার্চেন্টাইজিং এর সাথে এই প্ল্যানিং এর ডিপার্টমেন্টের সম্পর্কটা একটু আমাদেরকে বলেন আপনি। আচ্ছা, এটা বলা যায় যে যেখানে প্ল্যানিং নাই, বাংলাদেশে এখনো অনেক ফ্যাক্টরি আছে যেখানে প্ল্যানিং নাই, তো তাহলে সেই ফ্যাক্টরিগুলো চলছে কিভাবে? সেই ফ্যাক্টরিগুলো কিন্তু আলটিমেটলি কি করছে, মার্চেন্ডাইজিংই চালাচ্ছে। হ্যাঁ, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট অর্ডার নেওয়ার পরে সেটাকে র ম্যাটেরিয়াল ইনহাউস করে তখন প্রোডাকশনের সাথে তারা কোঅর্ডিনেট করে একটা যে কোনো ওয়েতে, সেটা প্রপার ওয়ে না, যে কোনো একটা ওয়েতে তারা কিন্তু অর্ডারগুলো এক্সিকিউট করছে, তারা কিন্তু শিপমেন্ট করছে এবং ফ্যাক্টরিও কিন্তু রান করছে। আচ্ছা দ্যাট এখন ফ্যাক্ট হলো যে আমরা যখন প্ল্যানিং, ইস্টাবলিশড প্ল্যানিং কোনো ফ্যাক্টরিতে আসি, তখন মার্চেন্ডাইজিং টিম কোনো ওয়েতেই আর প্রোডাকশনের সাথে ডিল করবে না। দে উইল ডিল উইথ আস ওকে, and we will deal with production team and we will execute the order. That's how এইটাই হলো মূল কন্টাক্ট। এরপরে আসি একটা অর্ডারের ডিটেলস, একটা অর্ডারের সমস্যা, একটা অর্ডারের এক্সটেনশন, যা কিছু যাবতীয় যা কিছু আছে সেটা হয় ফোন কনভারসেশন, ভার্বাল কনভারসেশন, মেইলিং কনভারসেশন, এই ওয়েতেই সাধারণত কনভারসেশনগুলো হয়ে থাকে। আর এখানে দেখা যায় যে একটা অর্ডার পাওয়ার পরে সাধারণত এক ফ্যাক্টরি বেজে এটা ভ্যারি করে যে অর্ডারটা কোন স্টেজে কিভাবে কার হাতে যাচ্ছে। তো আমার যে ইন্টারস্টক গ্রুপে দেখা যায় যে অর্ডারটা প্রথমে আসে আমার মার্কেটিং এর কাছে, মার্কেটিং টিমের কাছে। মার্কেটিং টিম এটাকে প্রপার স্যাম্পল ডেভেলপমেন্ট করে একটা সার্টেন টাইম পরে এটাকে দেয় এক্সিকিউশন মার্চেন্ডাইজিং টিমের কাছে। এবং ইন দ্য মিন টাইম কি করে, মার্কেটিং টিম ইআরপি সফটওয়্যারে এই অর্ডার ডিটেলসটা পুট করে, যেখান থেকে আমরা অর্ডার ডিটেলসটা তখন থেকে দেখতে পাই। এখন অন্য কোনো ফ্যাক্টরির কথা যদি আমি বলি, আমি যেখানে আমার আগের ফ্যাক্টরিতে ছিলাম সেই ফ্যাক্টরির কথাটা যদি আমি বলি, তাহলে কি হয়, আমি ইপিকে দেখেছি যে অর্ডার সাধারণত কনফার্ম হতো 45 ডেজ আগে। শিপমেন্ট ডেটের 45 ডেজ ব্যাক আমরা হলো অর্ডার কনফার্মেশন পাইতাম। সেই অর্ডার কনফার্মেশন শিটটা ডিরেক্টলি হংকং বেসড যে আমাদের মার্চেন্ডাইজিং টিম ছিল, সেই মার্চেন্ডাইজিং টিম থেকে আমাদের থ্রু এবং মার্চেন্ডাইজিং আমাদের যে লোকাল মার্চেন্ডাইজিং টিম ছিল বিডিতে, সেই মার্চেন্ডাইজিং টিমের কাছে অর্ডার কনফার্মেশন শিটটা পৌঁছে যেত। বেসড অন দ্যাট সেই সিবিডি ধরে আমরা কি করতাম, আমরা প্রোডাকশন প্ল্যান 45 ডেজ ব্যাকে আমরা করে ফেলতাম। দ্যাটস হাউ যে এক একটা ফ্যাক্টরির মার্চেন্ডাইজিং কন্ট্যাক্ট, প্ল্যানিং কন্ট্যাক্ট এক এক রকম হয়ে থাকে, এটা ফ্যাক্টরি বেসে ভ্যারি করে। দ্যাটস দ্য থিং। যাক, খুব সুন্দর একটা ব্যাখ্যা পেলাম মার্চেন্ডাইজিং এবং আই এগুলোর সাথে সম্মিলিতভাবে প্ল্যানিং এর কি সম্পর্কটা, এটা ব্যাখ্যা পেলাম। আমি আতাউর ভাইয়ের কাছে এখন আবার আসবো। ভাইয়া। জি সুদীপ্ত, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ সুদীপ্ত, শুনতে পাচ্ছ? একটু মাইক্রোফোনটা যদি মানে খুলে যদি করলে মনে বেশ ভালো হতো। হেডফোনটা খুলে। শুনতে পাচ্ছ সুদীপ্ত?
আমি শুনতে পাচ্ছি যদি বা একটু সাউন্ড বেশি আসছে, বেবি ফ্যানের বাতাস আর এমন কিছু হয়তো হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, ফ্যান চলতেছে, আমি একটু করে দিচ্ছি তাহলে। ওকে ভাই, আমি জানতে যাব আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আই থিঙ্ক এটা পুরো টেক্সটাইলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, টাইমিং, প্ল্যানিং এর টাইমিং। এই টাইমিং জিনিসটা আসলে কি এবং এটাকে কিভাবে কিভাবে ব্যাখ্যা করেন, মানে এই টাইমিংটা কিভাবে মেনটেন করেন, সংক্ষেপে একটু ব্যাখ্যা করবেন প্ল্যানিং এর টাইমিংটা। টাইমিং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস প্ল্যানিং এর জন্য। আহ, এটা বিশেষ করে আমরা প্ল্যানিং এর টাইমিংটা হিসাব করি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুটা লিঙ্কে। ওকে। যেমন ব্যাকওয়ার্ড প্ল্যানটা মার্চেন্ডাইজিং থেকে হয়, যেমন সাপ্লাই চেইন প্লাস হলো তাদের বুকিং থেকে শুরু হয়। এটা বিশেষ করে আমাদের হামিমে এটা আমাদের সাথে শেয়ার করা হয়, যারা আমরা Okay. বায়ার বেস কাজ করি। ব্যাকওয়ার্ড প্ল্যানটাও আমরা জানি কবে ফ্যাব্রিক বা টিমস অ্যাক্সেসরিজ ইটিএ হচ্ছে বা ইটিডি করছে, এবং ইটিএ হচ্ছে এবং কবে ইন হাউস হচ্ছে। এখানে যদি সামান্য কোনো ল্যাকিংস থাকে, আমরা ব্যাকওয়ার্ড প্ল্যানিং এ বুঝতে পারি যে এই আমার আমি আমি একটু আমি একটু ইন্টারাপ্ট করব। এখানে দুইটা নতুন টার্ম, ইটিডি ইটিএ, আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট। ইটিডি ইটিএ এই টার্মটা আসলে কি, এর মধ্যে একটু বলে দিলে মানে ভালো হবে। ইয়েস ইয়েস, ইটিডি হলো এস্টিমেটেড টাইম অফ ডেলিভারি, যেটা হলো আমরা যারা বাইরে থেকে জিনিসপত্র, যেমন বিশেষ করে চায়না থেকে, যেমন হংকং বা সাংহাই পোর্ট থেকে যেদিন গুডসটা শিপিং কাছে বুঝিয়ে দেবে এবং কি আমাদের উদ্দেশ্য রওনা করবো, এটা এস্টিমেটেড টাইম অফ ডেলিভারি। এটা হলো কোন দিন সেই ইম্পোর্টেড কান্ট্রি থেকে আমাদের কাছে ছেড়ে আসলো। আর ইটিএ হচ্ছে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল। Okay. এটা হলো কোন দিন আমাদের চিটাং এসে মালটা নামবে আর ওকে। বার্থিং পেলো, দেন আমাদের দেশে এসে চলে আসলো। এর এইখানে যদি কোনো ডিসক্রিপেন্সি শুরু হয়, তাহলে ব্যাকওয়ার্ড প্ল্যানিং এ আমরা বুঝতে পারি যে এই অর্ডারটাকে আমাদের স্পেশালি টেক কেয়ার করতে হবে, কারণ আমাদের টাইম কিছু লস হয়েছে বা কোথাও কোনো বুকিং আমরা ডিলে করছি বা সাপ্লাইয়ের কোনো ডিলে করছে, তাহলে সেইখান থেকে আমাদের এই স্পেসিফিক অর্ডারের উপর আলাদা একটু নজর থাকে। আচ্ছা। আর দেন যখন আমাদের কাছে অর্ডারটা টোটালি চলে আসে, ফরওয়ার্ডার প্ল্যানিং যেটা, যে এটাও আমাদেরকে মার্চেন্ডাইজের একটা পিসিডি দেয়, প্ল্যান কার্ড ডেট। মেনলি হলো প্ল্যান কার্ড ডেট যেদিন শো করবে, আমরা লাইন ইনপুট ডেট সেদিন থেকে শুরু করব। ওকে। লাইন ইনপুট ডেটটা শুরু করব। এইখানে যদি কখনো কোনো টাইমিং এ কোনো প্রবলেম হয়, দেন এটা হওয়াটা স্বাভাবিক, কারণ সব অর্ডার তো আর স্মুথলি চলে না, বা সব কিছুই প্ল্যান অনুযায়ী চলে না। সামথিং ডিলে, দেখা গেল যে 10টা অর্ডার থাকলে তার মধ্যে একটা অর্ডার হইতেই পারে। ওকে। সেটার জন্য আমরা আলাদা আহ, আহ, অন্য কোনো ব্যবস্থা নিয়ে থাকেন আপনারা? নিয়ে থাকি, বা আমরা কখনো লাইন যদি সব এঙ্গেজ থাকে, আমরা মাঝে মাঝে ম্যানেজমেন্টের কাছ থেকে ওভারটাইমের পারমিশনও নিই, ওটিটাও করি। আবার দেখা গেল যে একটা লাইন যদি আমরা টার্গেট অ্যাচিভ করতে না পারে, সেখানে আমরা আইদের সাথে ডিসকাস করে বটলনেক্স গুলা তাদের সাথে শেয়ার করে তারা সেখানে স্পেসিফিক নজর দিয়ে আরেকটু আমাদের হেল্প করতে পারে কিনা, যেটা হামিং গ্রুপ করে থাকে এরকমটা। এইভাবে। আর আলটিমেটলি গোল হলো আমাদের ডেলিভারি ডেটটা মিট করা। হ্যাঁ, যেটা আমাদের পুরো টেক্সটাইলের একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো প্রোডাক্ট আমাদের ডেলিভারি ডেট, বায়ারকে খুশি করো, যেটাই হোক না কেন জীবন চলে যাবে কিন্তু বায়ারকে আগে খুশি করো, মেইন টার্গেট হচ্ছে আমাদের এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, যে যত কিছুই করি আমরা লাইন বাড়ায়া দিই বা ওটি করি বা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করি, সবকিছু মিলে আমাদের ডেলিভারি ডেটটা মেনটেন করতে হবে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই প্ল্যানিং এর সাথে প্রপার টাইমিং একেবারে অতপ্রতর ভাবে জড়িত। আচ্ছা। এখানে সামান্য একটু স্লাইড করলেই
দেখা গেলো আমাদের ডেলিভারি ডেটের মধ্যে ইফেক্টটা পড়বে। আচ্ছা গুডসটা অন টাইমে ডেলিভারি হবে না, গুডসটা ইয়ার হবে, কোম্পানি হিউজ লস হবে। আচ্ছা। এখানে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে যাই। ব্যাপারটা হলো কি যে একজন প্ল্যানার হিসেবে আপনি এই 10 বছর অভিজ্ঞতাতে বেসিক্যালি কোন সমস্যাগুলো সচরাচর ফেস করেন? মানে এই আরএমজি সেক্টরে কোন সমস্যাগুলো সচরাচরই আপনার ফেস করতে হয়? এক্সেপশনাল কিছু সমস্যা সবসময় থাকে, কিন্তু মানে রেগুলার যেগুলো ফেস করতে হয় আর কি, এগুলা কিছু আমাদের সাথে শেয়ার করেন। আহ, সচরাচর যে জিনিসটা ফেস করি সেটা হলো পিসিডি ফেল। টাইমিং পেলে একটা বড় একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, প্ল্যান কাট ডেটটা ফেল, যেটা হলো আসলে আমরা প্ল্যান করি ইনিশিয়াল যে মার্চেন্ট যে আমাদের যে কাট ডেটটা দিছে তার উপর বেস আচ্ছা করে আমরা প্ল্যানিংটা করে থাকি। আচ্ছা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলবো না, ওই দেখা গেলো 5%, 10%, কোন কোন ক্ষেত্রে 20%ও পিসিডি ফেল করে। যে ক্ষেত্রে হলো যখন আমরা টাইট শিডিউলে থাকি, যেমন সোহাগ বলতেছিল যে কিছু অর্ডার ব্যাক করে আসছে, ক্যান্সেল অর্ডার, এরকমটা হামিমা আমাদেরও হয়েছে। এটা আচ্ছা হলো একটা অড সিচুয়েশন, বিকজ হলো যে অর্ডার যখন ব্যাক করে আসে আর বায়ারের যখন এখন সব স্টোর গুলা খুলে গেছে, তাদের এনি হাউ গুডস দরকার। হ্যাঁ আর এখন যেহেতু করোনা ভাইরাসের একটা মহামারী চলতেছে, বায়ার কিন্তু কুচিলা খুঁজতেছে আচ্ছা যে আচ্ছা অর্ডারটা আমি চাবো, যদি না দিতে পারে তাহলে ক্যান্সেল, আচ্ছা আচ্ছা মানে গাড়ির উপর চাপাই দিতে পারলেই হলো। তো এক্ষেত্রে আমরা যখন টাইট শিডিউলের মধ্যে থাকি অনেকটা, মানে আচ্ছা সব লাইন গুলা এঙ্গেজ, তখন একটা গুডসের যদি পিসিডি ফেল করে, আচ্ছা দেন সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয় প্রচুর। আচ্ছা সেক্ষেত্রে আহ ওই বিভিন্ন রকমের স্টেপ আমাদের নিতে হয়, ইফিসিয়েন্সি ইনক্রিজ করে বা ইফিসিয়েন্সির দিক থেকে আরেকটু টার্গেটটা আরেকটু বা মানে অ্যাচিভমেন্ট আরেকটু বাড়ানো যায় কিনা, বা ওভার টাইম দিতে পারি কিনা। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ম্যানেজমেন্ট জিনিসটা এই এরকম অড সিচুয়েশন যখন আসে, ম্যানেজমেন্টের সাথে জিনিসটা আমরা টাইম টু টাইম শেয়ার করি আচ্ছা যে আমাদের এত টাইট শিডিউলের মধ্যে চলতেছি, বাট আমাদের একটা গার্মেন্টস এর পিসিডি ফেল করছে। তখন ম্যানেজমেন্ট ওভার টাইমটা একটু ইজিলি অ্যালাউ করে, যে না আসলে অ্যাকচুয়ালি গুডসটাই আমাদের প্রবলেম ছিল। আচ্ছা আর যেটা হয়ে থাকে আর কি। আচ্ছা এইভাবে আমরা ওভারকাম করি অনেক প্রবলেম গুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সোহাগদার কাছে আবার ফিরে আসব খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। আশা করি এই জিনিসটা হওয়ার ফলে আপনি নিজেও অনেক সবসময় বিরক্তির মধ্যে থাকেন, হয়তোবা মেবি আতরভাবে থাকেন। খুবই কমন একটা সমস্যা, হঠাৎ করে আমি নিজেও ফেস করেছিলাম এই আরএমজি সেক্টর থাকাকালীন সময়ে। হঠাৎ করে শোনা যায় যে অর্ডার ক্যান্সেল, এটা এখন স্টপ করে আরেকটা অর্ডার ঢুকাতে হবে, এই লাইন ক্যান্সেল, এই লাইনে আবার নিউ বাইরে এই অর্ডারটা ঢুকাও। এই যে হঠাৎ করে কলাপসিং, হঠাৎ করে রিজেকশন, হঠাৎ করে নিউ লাইনে নিউ বাইরে অর্ডার ঢুকাও, তো এই যে প্ল্যানিং এর সাথে তখন আপনারা এটা কিভাবে হ্যান্ডেল করেন প্ল্যানিং এর মাধ্যমে? সোহাগদের কাছে এটা আমার প্রশ্ন। আচ্ছা, এখানে তুমি যেটা বলছো যে অর্ডার ক্যান্সেল ফ্যাক্টটা আসলে সবসময় হয় না। এটা আসলে বিষয়টা এরকম যে স্টপ অর্ডার, আমাদের ফ্যাক্টরিতে স্টপ অর্ডারের পার্সেন্টেজ 0। উই ডোন্ট হ্যাভ স্টপ অর্ডার। আমাদের কোনো স্টপ অর্ডার নেই যে একটা অর্ডার চলতেছে রানিং, বা একটা অর্ডার আমি প্ল্যান করে রাখছি সেটা ক্যান্সেল করে দিছে বায়ার, এই ধরনের কোনো সিচুয়েশন হয় না। আচ্ছা আচ্ছা সো এরকমটা হয় যে হ্যাঁ, একটা সার্টেন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এরকম যে হঠাৎ করে বেশ কিছু কোয়ান্টিটি রিজেক্ট হয়ে গেছে, হঠাৎ করেই ফ্যাব্রিক একটা ফল্ট ধরা পড়েছে, হয়তো লাইনে যাওয়ার আগে বা কাটিং করার আগে, যেটা আমার আগামী কালকে প্ল্যান বা আজকে থেকে 2 দিন পরে প্ল্যান, হয়তো এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়। কিন্তু স্টপ অর্ডার কখনোই হয় না। সো স্টপ অর্ডার নিয়ে কোনো প্ল্যান চেঞ্জের কোনো ইস্যু আসে না। কিন্তু ইস্যু হয় যেটা, সেটা হলো আমরা সচরাচর যেটা ফেস করি, যেহেতু নিটে আমি আছি, নিট নিয়ে কাজ করি, নিট অর্ডার মানে হিউজ এমবেলিশমেন্ট। সেটা হতে পারে প্রিন্ট, এমব্রয়ডারি, ওয়াশিং, সেটা বিভিন্ন ধরনের স্টাইলিং থাকে নিটের অর্ডারের মধ্যে। এখন ফ্যাক্ট যেটা দাঁড়ায় যে একটা অর্ডার দেখা গেছে ফ্লিস প্রোডাক্ট, ফ্লিসের অর্ডার, ফ্লিস প্রোডাক্টগুলো সাধারণত একটু সেন্সিটিভ, একটু হাই
হাই এসএমভির গুডস হয়, দেখা যাচ্ছে যে কাটিং করতে গিয়ে দেখা যাচ্ছে কাটিং এর আগে বা ফ্যাব্রিক আসার পরে ইন্সপেকশনে গিয়ে ধরা পড়লো যে ফ্যাব্রিকটা আর গ্রেডের ফ্যাব্রিক, রিজেক্ট গ্রেডের ফ্যাব্রিক, বাট ফ্যাব্রিকটা আচ্ছা ডেলিভারি হয়ে গেছে সামহাও। আচ্ছা তাহলে কি হবে আমার প্ল্যানটা পুশব্যাক করতে হবে। তাহলে পুশব্যাক করার জন্য যেহেতু নিটের অর্ডার থাকে, নিটের অর্ডারের ক্ষেত্রে একটা সুবিধা আমরা পাই যে আমাদের মান্থলি আমরা স্টাইলিং করি অ্যারাউন্ড 160 to 180 স্টাইলিং পার মান্থ। আচ্ছা ওকে, যেখানে ওভেন ফ্যাক্টরিগুলো কি করে থাকে, যদি অনেক হামিমের মতো যদি অনেক বড় ফ্যাক্টরি হয়ে থাকে, যদি এক একটা ইউনিটে আমি যদি ধরি 50টা লাইনও যদি ধরি আমি হামিমের, তো সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় না আতাউর ভাই যে আপনি 50টা বা 60টা স্টাইলের বেশি অর্ডার করে থাকেন পার মান্থে, রাইট? না না না, আমাদের অনেক স্টাইল কাজ করে সোহাগ। আমাদের প্রায় আমাদের আপনি 326 লাইন। আপনি আপনি যদি পার মান্থের কথা চিন্তা করেন, একটা ইউনিট ধরে চিন্তা করেন, ওই একটা ইউনিট, একটা একটা ইউনিট ইউনিট অন এভারেজ কখনো 50 স্টাইল, কখনো 70, এরকম এরকম। অ্যারাউন্ড এর এর মাঝে থাকে। কিন্তু নিটের হ্যাঁ ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমার একটা ইউনিটেই আমরা 160 to 80 অ্যারাউন্ড 200 স্টাইলও আমরা কিন্তু পার মান্থ কাজ করে থাকি। আচ্ছা তো হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার অর্ডার কোয়ান্টিটিটা মনে হয় ছোট ছোট অর্ডার কোয়ান্টিটি হয়। হ্যাঁ, দ্যাটস দ্য ফ্যাক্ট যে আমাদের নিটের কিন্তু অর্ডার কোয়ান্টিটি 5K থেকে শুরু করে, 2K থেকে শুরু করে 10K, 20K, 30K, 50K, 60K, 70K, কিছু কিছু বাইরের কোয়ান্টিটি আমরা বেশি পাই। বাট আমাদের যে মাদার বায়ার, আমার ইউনিটের যে মাদার বায়ার সেন্সবেরি, সেখানে দেখা যায় যে ম্যাক্সিমাম অর্ডার কোয়ান্টিটি হলো 60K, ওকে 60K ম্যাক্সিমাম। সো আমরা যখন 200 স্টাইল নিয়ে পার মান্থ কাজ করি, যখন কোনো একটা স্টাইলিং এ আমার এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন চলে আসে, তখন কি করতে পারি আমরা, ইনস্ট্যান্ট একটা ব্যাকআপ প্ল্যান কিন্তু রেডি করতে পারি। যেহেতু আমার অর্ডার কোয়ান্টিটি ছোট, আমি একটা সিমিলার স্টাইল যদি আমার কাছে গুডসটা রেডি থাকে, তাহলে কিন্তু আমি সেই লাইনটাকে ফিডব্যাক দেওয়ার জন্য যে কোনো একটা ব্যাকআপ প্ল্যান আমি রেডি করতে পারি। হ্যাঁ এটা হলো নিটের একটা সুবিধা যে যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে লাইনকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা যে কোনো ব্যাকআপ প্ল্যান বের করতে পারি, কিন্তু ওভেনের ক্ষেত্রে এটা করা যায় না। আচ্ছা ওভেনের ক্ষেত্রে এটা খুবই টাফ যে একটা ক্রিটিক্যাল মোমেন্ট, একটা স্টপ অর্ডার হলে সেই লাইনকে সাপোর্ট দেওয়ার জন্য, একটা রানিং লাইনকে সাপোর্ট দেওয়ার জন্য চেঞ্জ ওভার কাউন্ট করে অন্য কোনো স্টাইলিং লাইনে ইনপুট দিয়ে সেটাকে কোপ আপ করাটা অনেক টাফ। আমি এরকম দেখছি যে ইপিক গ্রুপে এরকম আমি দেখছি যে আহ, একটা একটা সার্টেন স্টাইল যেটা লাস্ট 6 মান্থ 7 মান্থ ধরে রানিং ছিল, সেই স্টাইলে সেই স্টাইলের লাইনে অন্য আরেকটা স্টাইলের কিছু গুডস ইনপুট দেওয়ার জন্য একজন অপারেশন জিএম এর চাকরি চলে গেছে। এটা এটা তারা বড় একটা মানে তারা রিস্কের ব্যাপার। 6 মাস হ্যাঁ ধরে একটা পুরো রানিং চলতেছে, এটা প্ল্যানিংটাকে বন্ধ করে দেওয়া। কতটা আপ টু মার্ক লেভেলে নিয়ে গেছে এবং তারা কতটা লাইন চেঞ্জ ওভারের ব্যাপারে সচেতন, সেটা তাদের তাদের এই ধরনের অ্যাকশনগুলা থেকে বোঝা যায়। কিন্তু নিটের ক্ষেত্রে হয় কি, নিটের ক্ষেত্রে আমরা এই যে বললাম যে যে কোনো ধরনের আনসার্টেনিটি পজিশনের জন্য আমরা কিন্তু 200টা স্টাইলের মধ্যে থেকে একটা স্টাইল কিন্তু আমরা ওই লাইনকে ব্যাকআপ দেওয়ার জন্য একটা রেডি করতেই পারি। একটা আচ্ছা ব্যাকআপ কিন্তু আমাদের হাতে থাকে, অলওয়েজ থাকে, যে হ্যাঁ হ্যাঁ কোনো ধরনের আনসার্টেনিটি সিচুয়েশন আসলে আমরা সেটাকে ব্যাকআপ দিতে পারবো। হ্যাঁ দ্যাটস হাউ উই ডিল। আচ্ছা আমার মনে হয় আতাউর ভাইয়ের আমাদের হালিমে ম্যাক্সিমামই ওভেন প্রোডাক্ট। তো হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন? মানে আমাদের প্রপারলি 326 লাইন হলো আমাদের টোটালি ওভেন প্রজেক্ট। ওকে আমাদের নিট বলতে আছে সোয়েটার ফ্যাক্টরি, সোয়েটারের সুইং ফিনিশিং এগুলা। এখন ওকে আমাদের নিট গার্মেন্টস এখনো শুরু হয়নি, যেটা আচ্ছা আমাদের প্ল্যানিং এ আছে, আমাদের ফ্যাক্টরি হবে। দেন ওকে আমাদের হামিম যেটা হুম এইখানে উম, আমাকে একজন একটা কোশ্চেন করছে, এটার উত্তর কি হ্যাঁ আগে শুধু একটু দিয়ে নিব? হ্যাঁ আপনি এটাও দিতে ঠিক আছে, এটা দেন, তারপর আপনি ওটা বলেন, কোনো সমস্যা নেই। কোশ্চেনটা হয়তো হ্যাঁ আপনি দেখেছেন যে পিসিডি নরমালি 30 ডে বিফোর শিপমেন্টে করা হয়, কিন্তু দেখা যায় কি যে ম্যাক্সিমাম ফ্যাক্টরি 10 ডেজ, ম্যাক্সিমাম 10 ডেজ আগে কাটিং করা শুরু করে, অনেক ক্ষেত্রে আরো পরেও শুরু করে। সো আলটিমেটলি দেখা যায় ফাইনালি এটা লেট শিপমেন্ট হয়। তো এটাকে আপনারা কিভাবে মিনিমাইজটা করেন? এই যে একটা বিশাল প্রবলেম কিন্তু।
গার্মেন্টস আচ্ছা, থেকে দুটো খুবই আমি কমন একটা বিষয়। বলার পরে আমি এটা নিয়ে একটা ব্রিফ আমি একটু দিতে ওকে, চাই। ওকে, কমেন্টসটা যেই করছে সম্ভবত সে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে জব করে বা রিলেটেড এক্সপিরিয়েন্স আছে। আমি আমি একটু মেনশন করতে যাই, আমি একটু মেনশন করতে কমেন্টই করেছে আমাদের সাইদ হাসান মাহমুদ, বর্তমানে সে নিটারের লেকচার হিসেবে আছে। তবে আমি এবং হাসান একই সাথে মার্চেন্টাইজিং কর্মরত ছিলাম, যেটা আতর ভাই ঠিকভাবে ধরতে পেরেছেন। ভিএফ এর সাথে হাসান কর্মরত ছিল আর কি। সে হয়তোবা সে এক্সপ্রেস থেকে সে কোশ্চেনটা করেছে। আতর ভাই হ্যাঁ, এক্সপ্রেসটা ভালোই। তবে হাসানের এট ফার্স্ট জানতে হবে যে যদি সে লেট কাটিং এর জন্য প্ল্যানিং কে দায়ী করে, সে পিসিডি মেনটেন করছে কিনা। যদি পিসিডি মেনটেন করে, টেন্ডেন্স আগে মানে যদি ওই 10 দিনে প্রোডাকশন করে এটা কাভার করার মতো অর্ডার কোয়ান্টিটি না হয়, তাহলে কখনোই সে 10 দিন আগে ফুল কাটিং এ যাবে না। এক নাম্বার ইস্যু। 2 নাম্বার হলো, যদি সে পিসিডি একজন মার্চেন্ডাইজার প্রপারলি মেনটেন করে, এটা লাইন প্ল্যানটা ওভাবেই করা হবে যাতে সে এই অর্ডারটা নিয়ে কখনো বিপদে না পড়ি। আর যদি কখনো আমরা ওভারবুক থাকি, সেক্ষেত্রেও আমরা এটাকে ওভারটাইম দিয়ে প্রপারলি সুন্দর করে আউটপুট যাতে প্রপারলি কমপ্লিট হয়, অর্ডারটা ফিনিশড হয় অন টাইমে, সেটা কিন্তু আমরা ওইভাবেই প্ল্যান করি। এটা এমন না যে অর্ডার অনেক বেশি, যেমন 20K অর্ডার, 20,000 পিস অর্ডার, সেটা 10 ডেজ আগে আহ, এক লাইনে প্ল্যান করার কোনো যুক্তিকতা নাই। এটা কখনোই কেউ করে না। অন টাইমে মিট করার জন্য যতটুকু যেভাবে দরকার দরকার ওভার টাইম অ্যারেঞ্জ করে ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটাকে অ্যারেঞ্জ করা হয়। আর আহ, কিছু এক্সেপশনাল কেসও ঘটে, যেটা আমরা ধারণা করি যে একটা প্রোডাক্ট নর্মালি ক্রিটিক্যাল অপারেশন রিস্ক অ্যানালাইসিস করে যেগুলো আমরা ইজিলি ওভারকাম করতে পারবো। সোহাগ বলতেছিল যে আহ, আহ, আমরা অনেক সময় প্রবলেমের মধ্যে পড়ি, যেমন সাপ্লাই, যেমন শেল ফ্যাব্রিক, পকেটিং ফ্যাব্রিক, বিভিন্ন ফ্যাব্রিক্সে যদি কোনো প্রবলেম হয়, যে আমরা ঠিক টাইমে শুরু করছি কিন্তু আমাদের রিজেকশনের পরিমাণটা বেশি, বা আমাদের স্পেসিফিক কোনো অপারেশনে, যেমন আমাদের ওভেনে একটা প্রবলেম হয় যেটা ল্যাকড়া আউট হয়ে যায়, ল্যাকড়া ব্রেকেজ, হ্যাঁ, যেটা দেখা গেল যে আমরা প্রোডাকশন করে যাচ্ছি কিন্তু ল্যাকড়াটা ব্রেকেজ হয়ে যাচ্ছে। আমরা কিছু ক্রিটিক্যাল স্টাইল করি যেগুলার মধ্যে ওয়েস্টের মধ্যে ইলাস্টিক থাকে, এগুলা কার্বি ওইবি বিভিন্ন প্রবলেম হয়, যেগুলো অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট আমাদের সময় চলে যায়। আচ্ছা, এক্ষেত্রে আমরা ওটি দিয়ে অ্যারেঞ্জ করি, এক্সটেনশন ডিমান্ড করি বায়ারের কাছে, এবং কি এটাও করি যে আমরা লাস্ট মোমেন্টে শিপমেন্ট করি। যেমন আজকে আমাদের ডেলিভারি ডেট, আজকে মাল ইন্সপেকশন করে আজকে আমরা ফরওয়ার্ডারের সাথে কমিউনিকেশন করে, যেমন রাত 12টার পরে গুডস রিসিভ করবে না, এটা আমরা যেহেতু পিপিসি টিম থেকে একটা করে বায়ার দেখি, এই কমিউনিকেশনটা কিন্তু আমরাই করি যে আহ, আহ, আপনি নেন, বা তারে মানে ম্যানেজ করা, যেটা ম্যানেজ করতে এইভাবে করে হয়। আমরা ডেলিভারিটা মেনটেন করি। আবার মানে এই ক্ষেত্রে আহ, মানে যতটুকু যেভাবে করা যায়, তো আর যদি কখনো ফেল হয় সেক্ষেত্রে গার্মেন্টস ইয়ার। ওকে, এই প্রশ্নে সোহাগদা কিছু বলতে চাইছিলেন বলে, হ্যাঁ, আপনার কাছ থেকে শুনতে চাইছি। ঠিক এই আচ্ছা, প্রশ্নের ব্যাপারে আপনি কিছু বলতে পিসিডিটা চাইছেন। কেন ফেল হচ্ছে, মানে পিসিডিটা প্রশ্নটা আরেকবার একটু করবা? হ্যাঁ, অবশ্যই। পিসিডি নর্মালি 30 ডে বিফোর শিপমেন্ট, বাট দেখা যায় কি ফ্যাক্টরি গুলো 10 ডেজ আগে কাটিং করা শুরু করে, তো যেটা আলটিমেটলি একটা লেট শিপমেন্টের মধ্যে পড়ে যায়। সো এখানে প্ল্যানিং ডিপার্টমেন্ট এটাকে কিভাবে মিনিমাইজ করে এই প্রবলেম? ফাইন। এখন কেউ যদি একজন একজন যদি একটা স্পেসিফিক বায়ার নিয়ে কাজ করে, সেক্ষেত্রে একজন প্ল্যানার কি করতে হয়, বা একটা প্ল্যানিং টিমকে কি করতে হয়, একটা ফ্যাক্টরিতে যতগুলা বায়ার আছে সবগুলা বায়ারকেই কিন্তু টেক কেয়ার করতে হয়। দ্যাটস হ্যাঁ, দ্য ফ্যাক্ট। এখন দেখা যাচ্ছে যে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, এমন একটা সিচুয়েশন মাঝে মাঝে ক্রিয়েট হয় যে একটা বায়ারকে বাঁচাতে গেলে আর একটা বায়ার একটু পুশ ব্যাক হয়ে যায় প্ল্যান থেকে। আচ্ছা, এরকম আচ্ছা, কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়। আমি এখানে অ্যারাউন্ড 5টা বায়ার নিয়ে কাজ করি। হ্যাঁ, আমার এই ফ্যাক্টরিতে কাজ চলে সেন্সবেরি, H&M, কারফোর, মাদার কেয়ার, এমএনএস। ওকে, তো দেখা যায় যে সেন্সবেরি
এখন মাদার বায়ার, কিন্তু আগে টেস্কো ছিল মাদার বায়ার, এখন আমার ফ্যাক্টরিতে সেন্সবেরি মাদার বায়ার। তো দেখা যায় যে H&M নিয়ে আমি কাজ করি, মাদার কেন নিয়ে আমি কাজ করি, এমএনএস নিয়ে আমি কাজ করি। তো দেখা গেছে যে বা কারফুর নিয়ে একটা কাজ করি, দেখা যাচ্ছে যে একটা কারফুরের একটা অনেক শর্ট লিড টাইমের একটা অর্ডার, অনেক শর্ট লিড টাইমের একটা অর্ডার, আইদার এটা ফ্যাব্রিক স্টেজে লেট হয়েছে, আইদার এটা আমরা শর্ট লিড টাইমে অর্ডারটা ক্যাপচার করছি, যে কোনো কিছু হতে পারে। তো দেখা যাচ্ছে যে এরকম একটা অর্ডার বাঁচাতে কি হয়, ম্যানেজমেন্ট থেকে বলা হয় যে somehow this order have to be done, okay, আচ্ছা but there was no plan of that order on the very first, on the very beginning, okay. এখন দেখা যাচ্ছে যে এই অর্ডারটা বাঁচাতে গেলে আমাকে যে কোনো একটা অর্ডারকে পুশ ব্যাক করতে হবে, বা যে কোনো দুইটা অর্ডার বা পাঁচটা অর্ডারকে পুশ ব্যাক করতে হবে। তখন কি করা হচ্ছে, তখন হয়তো হায়ার লেভেল ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা কি করতেছি, তখন কিন্তু দুইটা অর্ডার বা পাঁচটা অর্ডার বা সার্টেন একটা কোয়ান্টিটি অর্ডারকে, যে কোনো একটা অর্ডারকে আমাদেরকে পুশ ব্যাক করে ওই অর্ডারটাকে সেভ করতে হচ্ছে। দ্যাটস হাউ এই অর্ডারটা যখন একটা বলতেছে যে 30 তারিখ পিসিডি, কিন্তু আমরা সেটাকে গিয়ে পরের মাসের 10 তারিখে পিস কাটিং করতেছি, এটা কেন হচ্ছে? তো এইভাবেও কিন্তু এই ঘটনাটা হয়ে থাকে অনেক সময়। আচ্ছা এই ব্যাখ্যাটাই দিতে চাইছিলাম আর কি। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কাছে। এই যে আপনি যেটা বললেন, তখন আমরা মাঝখানে পুশ ব্যাক করতে হয়, কিছু অর্ডারকে সরিয়ে আর্জেন্ট অর্ডার ঢুকাতে হয়। তো এই যে আর্জেন্ট অর্ডারটা, এটা যদি আমি সাব কন্ট্রাক্টে করিয়ে নিই, সেই ক্ষেত্রে কি কোনো মানে প্রবলেম ফেস করতে হয়, বা কি ধরনের প্রবলেম ফেস করতে হয়? সাবকনের ব্যাপারটা হলো কি, যে যেহেতু বায়ার গুলা নমিনেটেড বায়ার, মানে নমিনেটেড সাপ্লায়ার ছাড়া কিন্তু তারা কিন্তু গুডস নেবে না, ওকে। হ্যাঁ এখন বায়ার যদি জানতে পারে যে সে আমার কাছে অর্ডারটা প্লেস করছে, বাট আমি এটা আরেকটা কারো কাছ থেকে আমি সাবকন করে নিয়ে এসে তাকে শিপমেন্ট করতেছি, বায়ার কিন্তু সাথে সাথে আমার বিরুদ্ধে ক্লেম করবে এবং আমার অর্ডার কিন্তু স্টপ করে দেবে। সো আচ্ছা এই আচ্ছা জিনিসটা খুব কম ফ্যাক্টরি আমরা নেই, যে আচ্ছা আচ্ছা যাদের সাথে বিজনেস করে এথিক্সের হ্যাঁ দিক থেকে কিন্তু এটা একটু অন্যরকম। তো আচ্ছা যারা সাবকন করে সেটা সম্পূর্ণ কি হয়, বায়ারকে লুকিয়ে সাবকন গুলা করা হয়। আচ্ছা 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 দেখা যাচ্ছে যে একটা অর্ডার 5,000 পিস, 10,000 বা 20,000, 25,000 পিসের জন্য সাবকন, 30,000 পিসের জন্য সাবকন করে আচ্ছা যদি আচ্ছা, বিজনেস হারাতে হয়, তার থেকে সেই সাবকন না করাই ভালো। অবশ্যই আমার দেখা অবশ্যই। এরকম, আমি দেখছি, আচ্ছা আমি কয়েকটা ফ্যাক্টরি এরকম দেখছি যে যারা তাদের ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি অর্ডার নেওয়ার পরে সাবকন করতে গিয়ে তাদের ওই বায়ার গুলা হারায় ফেলছে। পরবর্তীতে যখন এগুলা বায়ারের কাছে ফ্লাশ হয়েছে, পরবর্তীতে পরের সিজন থেকে তাদের কোনো ধরনের অর্ডার দেওয়া হয় না, তারা কিছু বায়ার হারায় ফেলছে। সো ম্যানেজমেন্ট এটাও চিন্তা করে যে আমি 30-50 বা 1 লাখ পিস কোয়ান্টিটি সাবকন করার জন্য আমি একটা বায়ারের সাথে কখনোই রিলেশন নষ্ট করব না। এটা অবশ্যই একটা বড় জিনিস। That's the thing. আচ্ছা, আমাদের লাইভ কমেন্ট থেকে আইটি কোশ্চেন এসেছে দুইজনের কাছে। আমি ফার্স্টে আতর ভাইয়ের কাছে যাচ্ছি। আতর ভাইয়ের কাছে একজন কোশ্চেন রেখেছেন, যে এই যে একটা গুড প্ল্যানিং বাংলাদেশের গার্মেন্টসে এটা কি পরিমাণ মানে প্রভাব ফেলতে পারে, যাতে আমরা ভিয়েতনামের সাথে একটা কম্পিটিশন করে আরো উপরে উঠতে পারি? আমাদের ভাইয়াকে শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সুদীপ্ত, পাচ্ছি তোমাকে। গুড, আমি তোমাকে ইনিশিয়াল স্টেজেই বলছিলাম যে গুড প্ল্যানিং যতটুকু স্ট্রং একটা হ্যাঁ অর্গানাইজেশন অতখানি স্ট্রং। হ্যাঁ তো সোহাগ শেয়ার করলো যে আমাদের দেশের কিছু ফ্যাক্টরিতে এখনো প্ল্যানিং ডিপার্টমেন্ট ওইভাবে এস্টাবলিশড না। হ্যাঁ শুরু হয়েছে আমরা যেমন ইআরপি সফটওয়্যার, হ্যাঁ আমাদের দেশে মনে হয় 10% ফ্যাক্টরি ইউজ করে না সম্ভবত। আচ্ছা আর আচ্ছা ইআরপি সফটওয়্যারের একটা হলো যে 70% ফ্যাক্টরি আবার যারা ইউজ করে তারা আবার ফেইলর হচ্ছে। আচ্ছা আচ্ছা ফেইলর কেন হচ্ছে? কারণ ইআরপি সফটওয়্যারটা মেনটেন করার জন্য যতটুকু রিসোর্স দেওয়া দরকার, যতটুকু ব্যাকআপ দেওয়ার দরকার, মেইনটেনেন্স প্লাস হলো সবার মন মানসিকতা ওইভাবে আপগ্রেড করা বা সবাইকে হ্যাবিচুয়াল করা, এটা সব ফ্যাক্টরি করে উঠতে পারে না বা পেরে উঠতে পারে না। এর আচ্ছা জন্য ইআরপি সফটওয়্যারটা ফেল করে। আর
ভিয়েতনাম অবভিয়াসলি কিছু আমরা আমি যেটা বলবো বেসিক্যালি আমার পার্সোনাল ওপিনিয়ন যে তারা চায়না গেসা মানুষ। আচ্ছা, ভিয়েতনামদের সাথে চাইনিজদের অনেক গুড রিলেশন, হ্যাঁ, যেটা আমাদের চেয়ে ভালো। আচ্ছা, যেমন এখন এই যে করোনা ভাইরাসের সময়টাতে চায়নার মার্কেট কিন্তু অলরেডি আমেরিকান মার্কেট হারাইছে। ওকে, ভিয়েতনাম কি করছে, তাদের ম্যাক্সিমাম ফ্যাক্টরি বা ম্যানেজমেন্ট লেভেলে চাইনিজ কিছু লোক হায়ার করে নিয়ে আসছে। তুমি আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা যে আহ, যদি কিনা ট্রেড ওয়ার শুরু হয়ে যায় কিন্তু পার্সোনাল রিলেশন বলতে একটা কথা থাকে। হ্যাঁ, যারা চাইনিজ ফ্যাক্টরিতে কাজ করাইতো আমেরিকানরা, তারা ভিয়েতনামে চলে গেছে। ভিয়েতনাম কিন্তু এই বছর সেকেন্ড পজিশনে অলরেডি চলে গেছে এক্সপোর্টে। চায়না ফার্স্ট, সেকেন্ড, আমরা থার্ড পজিশনে চলে আসি। তাদের অর্ডার গুলা কিন্তু ওইভাবে ভিয়েতনামে মানে চলে গেছে। তারা করোনা ভাইরাসও খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। আচ্ছা, আচ্ছা, আমি আমার মনে এটা হয় এই জন্য বললাম, আতর এই ভাই জন্য বললাম যে আমি একটু সোহাগ, হ্যাঁ, সেটা হলো যে আমরা আসলে র ম্যাটেরিয়ালের দিক থেকে 100% স্বয়ংসম্পূর্ণ না। আমরা যতক্ষণ পর্যন্ত না র ম্যাটেরিয়ালস, আমাদের ইনহাউস র ম্যাটেরিয়ালস অর্থাৎ দেশীয় র ম্যাটেরিয়ালস মানে সম্পূর্ণরূপে ইউজ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই পজিশনটাতে যাইতে পারবো না। কারণ কি, আমরা যে কোনো ফ্যাব্রিকের কারণে আমাদেরকে চীনের প্রতি আহ, নির্ভরশীল হতে হচ্ছে, হ্যাঁ, যে কোনো অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আমাদেরকে চীনের প্রতি নির্ভরশীল হতে হচ্ছে। তো সেটা কি হচ্ছে, লাস্ট আমরা যে দুইটা প্যান্ডেমিক, আমি বলবো প্যান্ডেমিক দুইটা এখানে, একটা হলো করোনা আর একটা হলো আমাদের যে একটা ঘূর্ণিঝড় গেল, ঠিক আছে? এই দুইটা হ্যাঁ দুইটা জায়গায় কিন্তু আমাদেরকে অনেকভাবে ইফেক্ট করছে। এক, যখন আমার ইটিডি থেকে ইটিএ হওয়ার কথা, কিন্তু আমার দেখা যাচ্ছে যে 10 তারিখ কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে আমার আমার পোর্টে এসে একটা একটা কন্টেনার আনলোড হচ্ছে না 15 দিন ধরে। হ্যাঁ, এটা আমাদের একটা অনেক মেজর ইস্যু। 15 দিন ধরে আনলোড হচ্ছে না, ঠিক আছে? কোনোভাবে আনলোড করানো যাচ্ছে না। সো আমি কিন্তু আমার প্ল্যান কিন্তু রেগুলার পুশব্যাক হচ্ছে, আমার কিন্তু এই প্ল্যানগুলো কিন্তু কখনোই আর ফিক্স থাকতেছে না। হুম, হ্যাঁ তো যতক্ষণ পর্যন্ত না আমি র ম্যাটেরিয়ালের নির্ভরশীলতা কমাইতে পারবো অন্য দেশের প্রতি, ততক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোতে পৌঁছানো খুব টাফ। যিনি প্রশ্নটা করছেন যে আমরা ভিয়েতনামের গুড প্ল্যানিং করে কি ভিয়েতনামের কাছাকাছি পৌঁছাতে পারবো কিনা, আসলে ফ্যাক্টটা কি, বাংলাদেশে কিন্তু প্ল্যানিং এর কিন্তু যথেষ্ট ভালো ভালো লেভেলের মানুষ আছে আমি যতদূর জানি, এবং প্ল্যানিং কনসালটেন্টও মানে বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল, যারা শ্রীলঙ্কান আছে, ইন্ডিয়ান আছে, অনেক ভালো ভালো কনসালটেন্ট বাংলাদেশে কাজ করে। এখন ফ্যাক্টটা হচ্ছে আমরা কিন্তু সব ধরনের মডার্ন টেকনিক টুলসও কিন্তু ইউজ করতেছি, তাহলে পিছায় কেন? পিছায় কারণ থাকার কারণটা হইলো আমাদের মানে নির্ভরশীলতা, আমাদের র ম্যাটেরিয়ালস এর নির্ভরশীলতা, আমরা অন্য কান্ট্রির প্রতি নির্ভরশীল। আমরা আমাদের যথাসময় ইটিএ আমাদের কখনোই ঠিক থাকতেছে না। ইটিডি হওয়ার কথা এততে, ইটিডি হচ্ছে এখানে, ইটিএ হওয়ার কথা এততে, ইটিএ হচ্ছে আর এক ভাবে। সো আমরা কিন্তু এই জায়গাগুলোতে পিছিয়ে যাচ্ছি। দ্যাটস হ্যাঁ, তার মানে আলটিমেটলি যেটা বুঝতে পারলাম যে প্ল্যানিং একা চাইলে হবে না, প্ল্যানিং কে যারা সাপ্লাই দেয় তাদেরও ঠিক থাকতে হবে। তাহলে আমরা ভিয়েতনাম নয় চায়নার সাথে টেক্কা দিতে পারবো এক সেটাই। কথায়। হ্যাঁ, আরেকটা হলো আমাদের ভীষণ থাকতে হবে। হ্যাঁ, ভীষণটা কি, প্রপারলি সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হবে। অবশ্যই। শুধু আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ফ্যাক্টরি গড়ে তুললাম কিন্তু সাপ্লায়ারের বা বায়ারের অ্যাপ্রুভাল পাইলাম না, নমিনেশন পেলাম না। মানে আমাদের দেশে কিন্তু কিছু যেমন আমি ওভেনের সাথে রিলেটেড কিছু বড় বড় ফ্যাব্রিক সাপ্লায়ার আছে, বড় বড় ফ্যাক্টরি ছিল যারা একটা সময় অনেক বেশি নাম করেছিল, কিন্তু অনেক আচ্ছা, ওভেন ফ্যাব্রিক কিন্তু তাদের নমিনেশন হারাইছে ফর গুড কমিউনিকেশন এগুলার জন্য। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের একটা ভীষণ নিয়ে আগাতে হবে যে অল এভরিথিং আমাদের কাছে থাকবে। যদি আমরা চায়নার উপরে কোনো কিছুর জন্য ডিপেন্ডেন্ট না হই, তাহলে আলটিমেটলি আমাদের ব্যাকওয়ার্ড প্ল্যান অনেক ভালো হবে, যেটা সোহাগ বলল। আচ্ছা, যেটা ভিয়েতনাম কিন্তু অলরেডি তারা তাদের দিক থেকে অনেকটা এস্টাবলিশ এই আচ্ছা, জিনিসগুলোতে। আমরা ভিয়েতনামের ফ্যাব্রিক ইউজ করি অনেক আচ্ছা, অনেক বাইরের ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি আমি একটু অ্যাড করতে চাই, আমাদের দেশেও অনেক ভালো ফেব্রিক মিল রয়েছে। বেশ কিছু, আমি যখন হাইমে জব করেছিলাম তখন দেখতাম আমাদের দেশের অনেক মানে ফেব্রিক ফ্যাক্টরি যেগুলো আছে ওখান থেকেও বেশ কিছু ফেব্রিক দিয়ে কাজ চালানো হতো, যেগুলা বায়ারের অর্ডার থাকতো যে এই ফেব্রিক থেকে আমাদের কাজ করতে হবে।
তো আমাদের দেশে অনেক প্রোডাক্টই আসলে মানে র মেটেরিয়াল হিসেবে ভালো হচ্ছে, কিন্তু এই পরিমাণটা আরো বাড়াতে হবে বলে মনে করি আর কি। সেটা খুবই নগণ্য, এটা হ্যাঁ অ্যারাউন্ড খুবই হ্যাঁ, হ্যাঁ, নগণ্য, হ্যাঁ, খুবই নগণ্য, খুবই নগণ্য। হয়তো বা আমি খুবই যা নগণ্য। মনে হয় মানে 100টা অর্ডারের মধ্যে হয়তো বা 2-1টা হয়তো বা অর্ডার হয়তো বা আমাদের দেশীয় প্রোডাক্ট থেকে পেতো আর কি। খুবই নগণ্য এটা। যেমন সোহাগ বলতে পারবে, কারণ নিটের কিছু স্পেশাল ফ্যাব্রিক আছে যা সবই আমাদের ইম্পোর্ট করতে হয়, হ্যাঁ, চায়না আমরা অথবা আমরা ডিজাইন জার্সি ম্যাক্সিমাম যা নিয়ে আসি ম্যাক্সিমামই আমাদের ইম্পোর্ট করতে হয় ডিজাইন জার্সি ফ্যাব্রিক। হ্যাঁ, হ্যাঁ, এটা আচ্ছা, কিন্তু আমরা প্ল্যান করলে আমরা নিজেরা করতে পারি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এটা আমাদের দীর্ঘদিনের একটা প্ল্যান নিয়ে এগোতে হবে, যাতে আমরা ভালো করতে পারি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এরপর আমি সোহাগদার কাছে আরেকটি কোশ্চেন এসেছে এবং এই কোশ্চেনটির সাথে আসলে অনেক কোশ্চেনই জড়িত এবং আশা করি এটা আমাদের টেক্সটাইল অগ্রগতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মডার্ন টেকনিক্স অফ প্ল্যানিং ডিপার্টমেন্ট কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, তার আগে আমি আপনার কাছে জানতে চাইবো এই মডার্ন টেকনিক গুলো আসলে কি কি? আচ্ছা, ওকে, বর্তমানে ফাইন। প্ল্যানে কি মডার্ন টেকনিক গুলো আসলে ইউজ করা হয়? আসলে প্ল্যানিং ডিপার্টমেন্টের কোনো মডার্ন টেকনিক্স প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে না। প্ল্যানিং ডিপার্টমেন্টের মডার্ন টেকনিক্স গুলো প্ল্যানিং ইফিসিয়েন্সি বাড়াতে পারবে। আচ্ছা, ফ্যাক্ট হলো এখানে যে প্ল্যানিং ডিপার্টমেন্টের কোনো মডার্ন টেকনিক কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে না, কখনোই প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে না। আচ্ছা, ওকে, প্ল্যানিং ডিপার্টমেন্টের মডার্ন টেকনিক গুলো শুধুমাত্র প্ল্যানিং ইফিসিয়েন্সি বাড়াতে পারবে। আচ্ছা, তো বাংলাদেশ না, হোল ওয়ার্ল্ডেই যদি আমরা বলি তাহলে পারে মডার্ন টেকনিকের কথা বললে, মডার্ন টুলস টেকনিক্স এর কথা বললে প্রথমে আসে ফার্স্ট রিঅ্যাক্টের নাম। প্ল্যানিং টুলস ফার্স্ট রিঅ্যাক্টের নাম আসে প্রথমে, একদম প্রথমে আসে ফার্স্ট রিঅ্যাক্টের নাম। সেকেন্ড আসে ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আমরা যেটাকে বলি। আর আমরা যদি চিন্তা করি আরো কিছু অ্যাডভান্স কিছু ফ্যাক্টরি আছে যারা কিনা সাধারণত প্রোডাকশনটা কিভাবে কাউন্ট হয়, প্রোডাকশনটা কাউন্ট হয় হলো কিন্তু পিস টু পিস। ওকে, যে কোনো ফ্যাক্টরিতে প্রোডাকশন কাউন্ট হয় পিস টু পিস। তো কিছু ফ্যাক্টরি আছে যারা হ্যাঙ্গার প্রোডাকশন করে, যেগুলো ডিজিটাল মানে মেশিনের মাধ্যমে কাউন্ট হয়ে যায়। আর অ্যারাউন্ড 90% ফ্যাক্টরি কিন্তু অ্যানালগ পদ্ধতিতে প্রোডাকশন কাউন্ট করে। সো দেখা যায় যে প্রতিটা ফ্যাক্টরি প্রোডাকশন টিমের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে প্রোডাকশনটা কিভাবে চুরি করে প্রোডাকশন 10 পিস 15 পিস বা 100 বা 1000 10,000 পিস পর্যন্ত কিন্তু বাড়ায় দেয় পার ডে। সো যখনই একটা টিম একটা ফ্যাক্টরি একটা প্রোডাকশন টিম যখন প্রোডাকশন চুরি করে পার ডে বেসিসে, তখন কিন্তু প্রোডাকশন প্ল্যানটা ঠিক রাখা কিন্তু অনেক টাফ। ওকে, ওকে, সো আমি যদি প্রোডাকশন মানে প্ল্যানিং এফিসিয়েন্সি বাড়াতে চাই তাহলে আমাকে প্রোডাকশন কাউন্টিং এর ক্ষেত্রে অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে যেতে হবে। যে ক্ষেত্রে উদাহরণ হতে পারে যে আমরা হ্যাঙ্গার কাউন্ট সিস্টেমে আমরা হলো প্রোডাকশনটাকে কাউন্ট করব। সেকেন্ড হতে পারে ডিজিটাল যে কোনো ডিভাইস, যেমন হতে পারে যে প্রতিটা গার্মেন্টস এর সাথেই একটা করে হলো বারকোড স্টিকার থাকবে, যেটা হলো যেটা হলো আমি আরএফআইডি ট্র্যাকার দিয়ে কাউন্ট করে দিন শেষে এটা হবে আমার ফ্যাক্টরির ফুল প্রোডাকশন। তাহলে কি হবে, আমার কিন্তু আমি এক্সাক্ট প্রোডাকশন ডাটাটা পাইলাম, যেটা আমার প্ল্যানিং করাতে খুবই হেল্পফুল হবে। থার্ড হইলো, সেকেন্ড হইলো আমরা যে ইআরপির কথাটা বলতেছিলাম। ইআরপি বাংলাদেশে বড় ভাই বললো যে সর্বোচ্চ 10 বা 20% ফ্যাক্টরি হয়তো ইআরপি ইউজ করে, কিন্তু ইআরপির ব্যাপারটা হচ্ছে যে এটা ইউজার ফ্রেন্ডলি না। মানে আমি একটা টুলস আমি একটা ফ্যাক্টরিকে দিলাম যারা ইউজ করবে, কিন্তু এটা ইউজার ফ্রেন্ডলি না হলে কিন্তু মানুষ কিন্তু এটাকে কোপ আপ করতে চায় না। হ্যাঁ, অবশ্যই, দেখা যায় যে ইআরপির প্রবলেমগুলো কি, প্রথমে মানুষ বুঝতে পারে না যে কিভাবে কাজ করবে। সেকেন্ড, মানুষ এক্সেলের সাথে কাজ করতে করতে অভ্যস্ত, নতুন একটা কিছুকে গ্রহণ করতে চায় না। ওকে, থার্ড হলো দেখা যাচ্ছে যে নেটের স্পিড বা ইআরপি স্পিডের কারণে হয়তো অনেকে এক্সাক্ট ডাটাটা এক্সাক্ট ভাবে সব কাজ করতেছে না। সো ইআরপির ইউজটা যারা 10% করে তারাও 100% করতে পারে না। আচ্ছা, কিন্তু প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা যে প্ল্যানিং টুলসটা ইউজ করি সেটা হলো ফার্স্ট রিঅ্যাক্ট। এখন দেখা যায় যে আমি যখন 200 স্টাইল নিয়ে প্ল্যান করি পার মান্থ, আমি কিন্তু এখানে অপারেশনাল প্ল্যানিং এর কথা বলছি। প্ল্যানিং কিন্তু 3 ধরন, একটা হতে পারে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, একটা হতে পারে ট্যাকটিক্যাল প্ল্যানিং, আর একটা হতে পারে অপারেশনাল প্ল্যানিং। আমরা যখন অপারেশনাল প্ল্যানিংটা করছি যখন ফার্স্ট রিঅ্যাক্টের থ্রুতে, এখন আসি ফার্স্ট রিঅ্যাক্ট কিন্তু বাজারে আবার কয়েক ধরনের ভার্সন নিয়ে আসছে। ঠিক আছে, এখন ফার্স্ট রিঅ্যাক্ট কিন্তু বাজারে একদম প্রথমে নিয়ে আসছে যেটা, সেটা হলো এন্টারপ্রাইজ ভার্সন। ঠিক আছে, এন্টারপ্রাইজ ভার্সনটা এরকম যে ও তোমাকে দিয়ে দিছে এই
এখানে তুমি সকল অর্ডার পুট করে এক নজরে তুমি একটা সিনারিও পাবে যে হ্যাঁ এই অর্ডারটা আমার লেট শিপমেন্ট হবে, এই অর্ডারটা আমার অন টাইম শিপমেন্ট হবে, এরকম একটা ডিটেলস আমি পাবো, সমস্যা নাই। কিন্তু এই ভার্সনে আমি কিন্তু এটা করতে পারবো না যে আর কোনো, আমি যে প্ল্যানটা করছি এটার থেকে যে বেটার প্ল্যান হয় না তা তো না। হুম, আমার আমার মাথায় যতটুকু আসবে আমি কিন্তু আমার ক্যাপাসিটি নিয়ে আমি প্ল্যান করি, কিন্তু আমার থেকে যে অন্য একজন মানুষ এসে আমার থেকে ভালো প্ল্যান করতে পারবে না এটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ প্ল্যান বিষয়টা কি, প্ল্যান বিষয়টা সবসময় আমাকে চিন্তা করতে হয় পরের বিষয়টা নিয়ে, আমাকে পরের ফোরকাস্টটা নিয়ে চিন্তা করতে হয়, পরেরটা কি হচ্ছে, পরেরটা কি হচ্ছে। সো যে যত বেশি ক্যালকুলেটিভ সে তত ভালো প্ল্যান করতে পারে, আমার কাছে যেটা মনে হয়। সো দেখা যায় যে আমরা যদি এন্টারপ্রাইজ ভার্সনটা নিয়ে কথা বলি, এন্টারপ্রাইজ ভার্সনে আমি যে প্ল্যান করতেছি সেটাই ফিক্স, সে আমাকে নতুন কিছু রাস্তা দেখাইতে পারে না। কিন্তু পরের যে একটা ভার্সন আসছে সেটা হলো ইভলভ। ওকে, এখন বাজারের প্ল্যানিং টুলস এর দিক দিয়ে ফার্স্টে একটা সবচেয়ে আপডেটেড ভার্সন হচ্ছে ইভলভ। তো মডার্ন ভার্সন হচ্ছে ইভলভ। ইভলভে একটা অপশন আছে এরকম যে আমি সবগুলো অর্ডার ইভলভে পুট করলাম, পুট করার পরে আমি সফটওয়্যারকে বললাম যে ওকে ফাইন, ইউ শো মি এ ডেমো প্ল্যান। তাহলে কি করবে, সফটওয়্যারই আমাকে এই অর্ডারগুলো দিয়ে একটা ডেমো প্ল্যান করে দিবে যে দিস ইজ দ্য ডেমো প্ল্যান, ইউ ক্যান মেক দ্য প্ল্যান ইন দিস ওয়ে। ওকে ফাইন, আমি যদি ডেমো প্ল্যানটা পছন্দ করি তাহলে আমি ডেমো প্ল্যানটা কাজ করতে পারি, আমি যদি ডেমো প্ল্যানটা না পছন্দ করি তাহলে আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হলো সবচেয়ে মডার্ন টুলস। এরপরেও আরো দুইটা ভার্সন আছে এখানে ফার্স্ট একটা, সেটা হলো ভিশন, যেটা যারা সাধারণত মূলত সোর্সিং নিয়ে কাজ করে, মূলত বাইং হাউস, বাইং অফিস, এরা এই ভীষণ ভার্সনটা ইউজ করে থাকে ফার্স্ট রিঅ্যাক্টের। তারা শুধুমাত্র সোর্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র একটা অর্ডারে, আমরা যেমন ইভলভ বা এন্টারপ্রাইজ ভার্সনে একটা অর্ডারের ডিটেলস রাখতে পারি, সবকিছু রাখতে পারি, তারা শুধুমাত্র সোর্সিং এর ক্ষেত্রে একটা সার্টেন কিউই রাখার জন্য এই ভীষণ ভার্সনটা ইউজ করে থাকে। আরো একটা ভার্সন আছে সেটা হলো অ্যালাইন ফার্স্ট রিঅ্যাক্টের। তো এই ভার্সনটাতে কি হয়, এই ভার্সনটা যারা আমাদের সাপ্লায়ার, যাদের কাছ থেকে আমরা র ম্যাটেরিয়ালস নিয়ে থাকি, সাধারণত আমাদের গার্মেন্টস সাপ্লায়ার যারা থাকে, ফ্যাব্রিক সাপ্লায়ার বা ট্রিমস অ্যাক্সেসরি সাপ্লায়ার, তারা সাধারণত এই ফার্স্ট রিঅ্যাক্টের এই অ্যালাইন ভার্সনটা ইউজ করে থাকে। এবং বর্তমানে বাংলাদেশে মডার্ন টেকনিক, বাংলাদেশ না শুধু হোল ওয়ার্ল্ডে প্ল্যানিং, গার্মেন্টস প্ল্যানিং এর মডার্ন টেকনিক হলো, মডার্ন টুলস হলো এই একটাই ফার্স্ট রিঅ্যাক্ট। এছাড়া আর মডার্ন কোনো টেকনিক্স টুলস এখন পর্যন্ত, এর কোনো আপডেটেড টুলস এখন পর্যন্ত আসে নাই বাজারে। আচ্ছা আচ্ছা, এই লেটেস্ট টেকনোলজি সম্পর্কে অনেক কিছুই জানলাম, যদিও বা আমার এগুলো কোনো ধারণাই ছিল না। আশা করি যারা ফ্রেশার আছে, আসতে চাই, তারাও এটা সম্পর্কে জেনে উপকৃত হলো। আমি আতাউর ভাইয়ের কাছে এই সম্পর্কিত আরেকটি কোশ্চেন জানতে চাইবো, হামিমের এই সম্পর্কে আপডেটটা কি? হামিম কি এগুলো ইউজ করছে নাকি এগুলোর বাইরে অন্য কোনো কিছু তারা ইউজ করছে? মানে এগুলোর মধ্যে ভাই একটু মাইক্রোফোনটা অন করবেন। হামিম ফার্স্ট ইয়ার এখনো ইউজ করে না। আমরা ইআরপি সিস্টেম ইউজ করি, যেটা হলো তুমি হয়তোবা ছেলা দেখে গেছো, আমাদের ইন হাউস ইআরপি সিস্টেম আছে, সেটা আমরা প্রপারলি মেনটেন করি। আর আমাদের যে ডিটেলস লাইন প্ল্যানটা হয় এখনো সেটা ইআরপি সিস্টেম থেকে ডিটেলসটা নিয়ে এক্সেলে প্ল্যান করা হয়। আচ্ছা ডিটেলস লাইন প্ল্যানটা। আর ফার্স্ট রিঅ্যাক্ট নিয়ে আমাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ চলতেছে। আমাদের ম্যানেজমেন্ট সেটা মানে সবার কাছে মানে আপডেট করতেছে আমাদের ম্যান পাওয়ার গুলাকে। দেন এটা সম্ভবত আমাদের আরো কয়েকদিন সময় লাগবে। আচ্ছা, সোহাগদার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো। আমাদের আরেকটি কোশ্চেন এসেছে যে কোন সফটওয়্যারটা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য মানে ইফেক্টিভ আর ইউজ করার জন্য ইফেক্টিভ প্ল্যানিং? আমি একটু আগেই বললাম যে ফার্স্ট রিঅ্যাক্টের উপরে এখন পর্যন্ত আর কোনো প্ল্যানিং সফটওয়্যার ইউজ হয় না। সো ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট প্ল্যানিং এর জন্য ফার্স্ট রিঅ্যাক্টের কোনো বিকল্প নাই। যেখানে এক্সেলে প্ল্যান করা সম্ভব, আমি বোথ ওয়েতে প্ল্যান করেছি, আমি ইপিকে বোথ ওয়েতে প্ল্যান করেছি। একটা হলো ফার্স্ট রিঅ্যাক্ট প্ল্যানিং করার পরে আমরা কিন্তু কালার ওয়াইজ একটা মাইক্রো প্ল্যান করতাম, সেটা এক্সেল করতাম। সো ফার্স্ট রিঅ্যাক্ট আমাকে সকল ধরনের ডেটা একটা পেজের মধ্যে একবারে শো করতে পারে যে দেয়ার ইজ দ্য প্রবলেম
এখানে প্রবলেম আছে, এখানে প্রবলেম নাই। এটা Okay. এটা ব্লু মার্ক, দ্যাট মিন্স এটা হলো লেট ডেলিভারি। দিস ইজ দ্য গ্রে মার্ক, দ্যাটস এটা হলো অন টাইম ডেলিভারি। ওকে। এই অর্ডারগুলো এভাবে আমাদেরকে শো করে দিতে পারে। এরপরে আমরা কি করতাম, আমরা এক্সেল নিয়ে একটা মাইক্রো প্ল্যান করতাম। সো দেখা যেত যে অনেক সময় এক্সেলে প্ল্যান করতে গেলে একটা প্রবলেম সাধারণত কি হয়, এক্সেলে অনেক রো, অনেক কলাম, অনেক ছোট ছোট ঘর। তোমার চোখের যদি একটু ভুলও, তুমি যদি একটু অমনস্ক হও, তুমি যদি একটা ডেটা, একটা সূত্র যদি একটু ভুল বসাও, তাহলে কিন্তু ও তোমাকে রং ডেটা শো করবে। তাহলে কিন্তু তোমার প্ল্যানিং এ কিন্তু একটা ভুল, একটা 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 কিছু ধরা পড়বে। হ্যাঁ। ঠিক আছে। সো এক্সেল প্ল্যানিং বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরি যারা ইআরপি ইউজ করে না, যারা ফার্স্ট অ্যাক্ট ইউজ করে না, তারা কি করে, তারা এক্সেল প্ল্যানিং করে। আমি বলবো না যে এক্সেল প্ল্যানিং চলবে না বা এক্সেল প্ল্যানিং খারাপ, এক্সেল প্ল্যানিং করে তারা শিপমেন্ট করছে, কিন্তু সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি এক্সেল প্ল্যানিং এ। কিন্তু যখন আমরা ফার্স্ট একটা প্ল্যান করি, তখন সেখানে কোনো ধরনের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দিস ইজ 100% অ্যাকুরেট ডাটা, এটা তোমাকে শো করবে। আচ্ছা, এটা হচ্ছে আমার কোশ্চেন যে চায়না, ভিয়েতনাম, ওরা কি কোনো আপডেট আরো কিছু ইউজ করছে নাকি ওরাও এটার মধ্যে সীমাবদ্ধ আছে? না, আমি আমি এখন পর্যন্ত আমি যতদূর, আমি ফার্স্ট অ্যাক্টের ট্রেনিংও করেছি লাস্ট কিছুদিন আগে। ওকে। সো আমি লাস্ট হয়তো কতদিন, 1 মাস আগেও আমি ফার্স্ট অ্যাক্টের একটা ট্রেনিং করলাম। আমার কাছে মনে হয় না যে এর থেকে আপডেটেড কোনো কিছু প্ল্যান চায়না বা ভিয়েতনাম ইউজ করে। আমার আর করলেও আমার জানা নাই বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এখানে আরেকটি কোশ্চেন এসেছে, এই কোশ্চেনটা আমি আতর ভাইয়ের কাছে করতে চাইবো। দীর্ঘ অভিজ্ঞতা সম্পর্কে আতর ভাই, আশা করি এই কোশ্চেনটা তো খুব ভালোভাবে নিতে পারবেন। হাউ টু বি এ গুড প্ল্যানার? একজন খুব ভালো মানের প্ল্যানার হতে হলে আপনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কি ব্যক্ত করবেন? আহ, এটা অবশ্য সুহাগ অনেকটা কাভারই করে দিছে। গুড প্ল্যানার হইতে গেলে এট ফার্স্ট তাকে টাইম সেন্স খুব আহ, সূক্ষ্ম থাকতে হবে, আর হলো খুব ক্যালকুলেটিং হতে হবে। আহ, সময় উপযোগী ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটা যার যত বেশি ভালো থাকবে, আহ, সে তত বেশি ভালো প্ল্যান করতে পারবে। আর ফিউচার, সবচেয়ে বড় কথা যে আমাদের যে মডার্ন টেকনোলজি গুলো আছে, গার্মেন্টস ইউজ হয়, অল এভরিথিং, শুধু প্ল্যানিং সফটওয়্যার না, মডার্ন মেশিন, মডার্ন টেকনিক, অল এভরিথিং এর সাথে সে যদি মানে নলেজ গ্যাদার করতে পারে, সে উইল বি গুড প্ল্যান। আমি আরেকটু অ্যাড করতে চাই ভাই। হ্যাঁ, অবশ্যই সুহাগ। সেটা হলো প্ল্যানিং, শুধু প্ল্যানিং করলো, এক্সিকিউশন করলো, দ্যাটস নট অল। ওকে, হ্যাঁ, এটা এটাই। এটা যে একজন প্ল্যানার, তাকে কিন্তু ফোরকাস্ট করতে হবে। হুম। মোস্ট ইম্পর্টেন্ট ফোরকাস্টিং। হ্যাঁ, ফোরকাস্টিংটা কিন্তু অনেক বড় একটা বিষয়, যে আমি অর্ডার আসতেছে রেগুলার বেসিসে, আমি অর্ডার এক্সিকিউট করতেছি, আমি প্ল্যান করতেছি, এটাই শেষ কথা না। ওকে, এখানে একজন প্ল্যানার হতে হলে আমাকে ফোরকাস্ট করা জানতে হবে, যে ফোরকাস্টটা কি, একটা রিপোর্ট অ্যানালাইসিস করতে জানতে হবে, একটা রিপোর্ট নতুন করে জেনারেট করে ম্যানেজমেন্টের কাছে শো করতে জানতে হবে যে আমরা এ ওয়েতে আসি, এ ওয়েতে না থেকে এ ওয়েতে যেতে পারলে হয়তো বেটার ভাবে আমরা কাজ করতে পারতাম। এই জিনিসগুলো করতে পারলে আমার মনে হয় যে, বিশেষ করে ফোরকাস্টের জায়গাটা যদি ফোরকাস্টটা বেটার ওয়েতে করতে পারি, তাহলে আমার মনে হয় যে একজন গুড প্ল্যানার হওয়া যায়। ফোরকাস্টিং হচ্ছে আমার প্ল্যানিং এর একটা মূল ইম্পর্টেন্ট জিনিস। মূল আশা করি এটা একজন মানে গুড প্ল্যানার হওয়ার জন্য এটা অত্যাবশ্যক একটা উপাদান থাকা দরকার, ফোরকাস্টিং জিনিসটা। ফোরকাস্টিং, এবং আমার মনে হয় কি ফোরকাস্টিংটা থাকলে শুধুমাত্র প্ল্যানিং এ না, আর জীবনেও খুব ভালো উন্নতি করা যাবে। হ্যাঁ। আচ্ছা, আমি এই সময় চলে আসব, এখন আমাদের কোশ্চেনিং পর্বে আমরা চলে আসবো। বেসিক্যালি আমাদের এই এমবিএসটিউ টেক্সটাইল ডিপার্টমেন্টের জুনিয়রদের উদ্দেশ্যে কোশ্চেনিং গুলো থাকবে আমার। তো প্রথমে আমি একটা কোশ্চেন করবো আতর ভাইয়ের কাছে। প্ল্যানিং এর কেরিয়ারটা আসলে কেমন কেমন আপনি ফিল করছেন, বা একজন জুনিয়র যদি প্ল্যানিং এ আসতে চায়, তার কেরিয়ারটা কেমন হবে, ফিউচারে সে কি করতে পারে? সবার একটা কমন কোশ্চেন থাকে যে স্যালারি রেঞ্জটা কেমন হবে, এই ব্যাপারে একটা ধারণা দিবেন, আশা করি খুব উপকৃত হবে জুনিয়ররা। হ্যাঁ, বাংলাদেশে প্ল্যানিংটা ডে বাই ডে প্রচুর ডেভেলপ করতেছে, হোল ওয়ার্ল্ড ওয়াইজ এটা ডেভেলপ করতেছে। বাইরের কান্ট্রি যে আমাদের চেয়ে খুব বেশি ভালো প্ল্যান করে বা খুব বেশি অ্যাডভান্স এই প্ল্যানিং এর দিক থেকে, সেটা আমি বলবো না, কারণ আমরা
যদিও বাইরের ফ্যাক্টরি খুব বেশি ভিজিট করে নেই, কিন্তু বিভিন্ন ফিচার নিয়ে স্টাডি করা এগুলা থেকেই জানা। আহ, তবে প্ল্যানিং এর বেশ ভালো ক্যারিয়ার আছে, আমি যেটা বলবো প্ল্যানিং এর বেশ ভালো ক্যারিয়ার আছে এখানে, কারণ সব ফ্যাক্টরিতে এখন ম্যাক্সিমাম ফ্যাক্টরি গুলাতে প্ল্যানিং ডিপার্টমেন্ট খুব স্ট্রংলি শুরু করতেছে। কারণ আহ, আমি মনে করব যে গার্মেন্টস ফ্যাক্টরির প্ল্যানিং ডিপার্টমেন্টটা হলো হার্ড, কারণ হুম। ম্যানেজমেন্ট টোটাল আপডেটটা কিন্তু প্ল্যানিং ডিপার্টমেন্টের কাছ থেকে, যে বিশেষ করে আমাদের হামিমের যে জিনিসটা হয় প্ল্যানিং এর, বা আমি আরেকটা ফ্যাক্টরির সাথে একটু ইনভলভ ছিলাম, সেখানেও প্ল্যানিং ডিপার্টমেন্টের কাছ থেকে টোটাল যেটা ওই যে সোহাগ বললো যে ফোরকাস্টিং প্লাস ফিউচারের আর কি কি আপডেটেশন আসবে, প্লাস আমরা যারা আছি আমরা মডার্ন মেশিনারি সম্পর্কে ম্যানেজমেন্ট অ্যাডভাইস, আর হলো প্ল্যানিং এর আদার্স যে সেক্টর, যেমন বিভিন্ন বাইং অফিস, লিয়াজু অফিস গুলা, এরা কিন্তু প্ল্যানিং ডিপার্টমেন্ট শুরু করে দিয়েছে। অনেক বাইং অফিস আছে যাদের প্রোডাকশন টিম আছে বা প্ল্যানিং টিম আছে। এটা আমি বেশ কিছু বাইং অফিস জানি, যেমন ভিএফ তারা নিজেরা ফলো আপ করে অল এভরিথিং, কার্টার্স করে, প্লাস আদার্স কিছু ওই গ্যাপেও করে, যে মার্চেন্ট টিমের সাথে প্ল্যানিং এর একটা করে সেলে রেখে দেয় প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে, যারা আহ, বেশ ভালো কেরিয়ার এই জায়গাটাতেও আছে। আর আমাদের দেশে যেমন আমাদের হামিম গ্রুপে তুমি দেখো যে তুমি দেখে গেছো যে এক্সিকিউটিভ ডিরেক্টর আছে কিন্তু প্ল্যানিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 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 পর্যন্ত পোস্ট চলে গেছে। তার মানে স্যালারি রেঞ্জ আর মুখে আর বলা দরকার আছে এখানে, যে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর যদি প্ল্যানিং থেকে প্ল্যানিং এর পোস্ট হোল্ড করে, তাহলে স্যালারি রেঞ্জটা ওইভাবেই আপডেট হবে। তারপর সোহাগ যদি আরেকটু অ্যাড করো। আচ্ছা, ওকে, আমি আগের কথা থেকেই যাই, প্রথম দিক থেকে, যে আমি বলছিলাম যে গুড প্ল্যানার থেকে। সো আমি একজন মানুষের উদাহরণ সব জায়গাতেই দিই, সেটা হলো আমি প্রথম আমার যেখানে প্ল্যানিং এ হাতে করি ইপিক গ্রুপ, সেই জায়গাটার উদাহরণ আমি সব জায়গাতেই দিই। তো আমি বাংলাদেশের মধ্যে একটা মানে বেস্ট প্ল্যানিং পজিশন, বেস্ট প্ল্যানিং, এরা প্ল্যানিংকে কি বলে এটাকে লালন পালন করে, এরা প্ল্যানিংকে মানে কোম্পানির হার্ট বিবেচনা করে, সব ফ্যাক্টরি করে না, ঠিক আছে, কিন্তু যারা করে সেরকম একটা ফ্যাক্টরি হলো ইপিক গ্রুপ, এবং এখানে বাংলাদেশের বেস্ট প্ল্যানিং প্র্যাকটিসটা হয়, ঠিক আছে, ইপিক গ্রুপে। সো আমি ওখানে দেখেছি যে যিনি সিইও ছিল, ইপিক গ্রুপের দুইটা ফ্যাক্টরি সিইও ছিল, তিনি ছিলেন প্ল্যানিং থেকে উঠে আসা একজন লোক। তিনি প্ল্যানিং এর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছিলেন। 1 বছরের মাথায় তিনি প্ল্যানিং ম্যানেজার হন, সেকেন্ড ইয়ারের মাথায় তিনি প্ল্যানিং মার্চেন্ডাইজিং ম্যানেজার হন, থার্ড ইয়ারের মাথায় তিনি এইচওডি হন, এবং ফোর্থ ইয়ারের মাথায় তিনি সিও হন। যদিও তিনি একজন ইন্ডিয়ান ছিলেন, বাট হি ওয়াজ জিনিয়াস। ওকে, একজন জিনিয়াস না হলে কিন্তু একসাথে কখনোই 4 বছরের মধ্যে সিনিয়র এক্সিকিউটিভ থেকে সিও হওয়া যায় না। অবশ্যই। প্ল্যানিং সেন্সটা কিরকম ছিল, আমরা শুধু প্ল্যানিং করি কোয়ান্টিটি নিয়ে, পিস নিয়ে, শিপমেন্ট নিয়ে, ওকে, বাট আপনি যদি প্ল্যানিংটা ভ্যালুতে কনভার্ট করেন, ওকে, যে আপনি যে এফিশিয়েন্ট প্ল্যানটা করলেন, আপনার যে প্ল্যানটা আপনি করে এক্সিকিউট করলেন অর্ডারটা, ওকে ফাইন, তাহলে আমার ভ্যালুটা কি দাঁড়ালো, আপনি টাকাই যদি কনভার্ট করেন, যে আপনার এই অর্ডার থেকে এত টাকা আসার কথা ছিল, আপনি যেভাবে এক্সিকিউট করেছেন তাতে কত টাকা এসেছে, এটা যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কিন্তু দিন শেষে অর্ডার এক্সিকিউট করে ভাবতেছেন যে হ্যাঁ ওকে ফাইন, আমি তো অর্ডার এক্সিকিউট করে ফেলছি, বাট আপনি ওভারটাইম দিয়ে অর্ডার এক্সিকিউট করেছেন, আপনি এক্সট্রা ফ্যাব্রিক নিয়েও অর্ডার এক্সিকিউট করেছেন। তো সেক্ষেত্রে আপনার ওই অর্ডারটার ভ্যালু যা ছিল, সেখান থেকে আপনি কত এক্সেস নিয়েছেন বা কত এক্সেস ইউজ করে আপনার নেট প্রফিটটা ফ্যাক্টরির জন্য আপনি কত রাখলেন। এইভাবে যদি প্ল্যানিং এর সবগুলা পার্সোনেল, সবগুলা জায়গাতে যদি সবাই যদি এইভাবে চিন্তা করত, সবাই যদি এইভাবে প্ল্যান করত, তাহলে তার মতো পজিশনে যাওয়া সম্ভব, ঠিক আছে। তো তিনি কি করতেন, তিনি দিন শেষে সবকিছুকেই ডলারে কনভার্ট করতেন, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, আমার ইফিসিয়েন্সি থেকে শুরু করে, আমার ডেইলি প্রোডাকশন থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুকেই তিনি দিন শেষে
ডলারে কনভার্ট করতেন। যখন উনি ডলারে কনভার্ট করতে পারেন, ডলারে কনভার্ট করেন, তখন কিন্তু ম্যানেজমেন্টের চোখে উনি দেখায় দেন, আঙ্গুল দিয়ে দেখায় দেন যে আমি আপনার ফ্যাক্টরির জন্য এত টাকা আর্ন করে দিলাম, আমি আপনার ফ্যাক্টরির জন্য এত টাকা আর্ন করে দিলাম। খুব একটা আমরা টেকনিক্যাল জিনিস। আমরা কিন্তু করি, আমরা যেটা করি সেটা হলো ফ্যাক্টরিতে আমাকে এত ক্যাপাসিটি আছে, এত কোয়ান্টিটি আমার অর্ডার আসছে, আমার দিন শেষে আমি প্ল্যানিং করে এই অর্ডারটা এক্সিকিউট করে দিয়ে বললাম যে ওকে ফাইন, আমার 16 লাখ 20 লাখ 50 লাখ ক্যাপাসিটি ছিল, আমি 50 লাখ অর্ডার এক্সিকিউট করে দিয়েছি মাস শেষে, ঠিক আছে। কিন্তু 50 লাখ মানে যখন আমি আমার অর্ডার কোয়ান্টিটি ছিল সেটা নেট ভ্যালু ছিল ধরে নিলাম আমি 10 মিলিয়ন বা 20 মিলিয়ন, আমি ধরে নিলাম $20 মিলিয়ন, ওকে। বাট আমি যেভাবে অর্ডার করেছি সেটা $20 মিলিয়ন না এসে আমার জন্য প্রফিট এসেছে মাত্র 10 মিলিয়ন বা $15 মিলিয়ন। তাহলে বাকি 5 মিলিয়ন কই গেল? এই হিসাবটা যদি আমরা করতাম তাহলে ওই তার মতো ওই পজিশনে যেতে পারতাম। তাহলে ফ্যাক্টটা হলো প্ল্যানিং এ তোমার ক্যারিয়ার ভালো ইফ ইউ ক্যান শো দ্য ম্যানেজমেন্ট দ্যাট ইউ আর আর্নিং মানি ফ্রম দ্য ওনার, ফর দ্য ওনার, ওকে। এবং যেটা আসার কথা ছিল ঠিক সেভাবেই আমি নিয়ে আসতে পারতেছি, তাহলে পরে তোমার ফিউচার ভালো। দিন শেষে আমরা এটাই বুঝলাম যে কোম্পানির জন্য টাকাটাই আসল। তুমি 10 লাখ ইম্পোর্ট করেছো না 20 লাখ ইম্পোর্ট করছো দেখার বিষয় না, যে কত টাকা তুমি ইম্পোর্ট করেছো এটা দেখাটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি সত্যি কথা এটা দেখাটা জরুরি, যদিও সবাই এটা দেখে না, ঠিক আছে। সবাই দেখে কি কোয়ান্টিটি, পিস, আমার এত পিস শিপমেন্ট করা দরকার, আমি এত পিস শিপমেন্ট করছি, ওকে ফাইন, কিন্তু আমার এত ভ্যালু আসা দরকার ছিল, আমি কি এত ভ্যালু আনতে পেরেছি, সেটা দেখা দরকার। ফ্যাক্টটা হলো এখানে। সোহাগ যেটা বলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলছে সোহাগ। প্ল্যানিং এর ডেফিনেশনটা আসতে গেলে কিন্তু এটাই হয়, ম্যান মেশিন ম্যাটেরিয়াল এবং টাইমের প্রপার ইউটিলাইজেশন এবং ওয়েস্টেজ মিনিমাইজেশন। এই জিনিসগুলা যখন করা হবে তখন কিন্তু আলটিমেটলি প্রফিট ইনক্রিজ করবে। আর প্রফিট ইনক্রিজ করা মানে ম্যানেজমেন্টের কাছে শো করা মানে নিজের কেরিয়ার ভালো হওয়া। আর সবশেষে ওনাররা কিন্তু এইটাই চায়, এইটা সবচেয়ে বেশি পছন্দ করে যে আমি দিন শেষে কত টাকা আমার টাকা পেলাম। বিজনেসের মূল টার্মটাই তো এটা, যদি প্রফিট না হয় বা আর্নিং না হয় তাহলে তো বিজনেস করার মানে হয় না। এই দিক থেকে যে যত বেশি কনসাস, তার কেরিয়ার সামনের দিকে আগানো তো সহজ হবে। অবশ্যই আমি আশা করি যারা বর্তমানে কর্মরত আছেন এবং যারা ফিউচারে এই ডিপার্টমেন্ট তথা টেক্সটাইল সেক্টরে জব করবেন, তারা এই জিনিসটা খুব পয়েন্ট আউট করতে পারেন। আশা করি যে দিন শেষে টাকাটাই আসলে, আপনি সবসময় তো বলতে পারেন যে আমি ফ্যাক্টরির জন্য 10 লাখ এক্সিকিউট করে দিলাম বা 100 লাখ এক্সিকিউট করে দিলাম, সাপোজ ধরলাম, তো ওটা চেয়ে বড় কথা হবে যে আমি ফ্যাক্টরির জন্য এত টাকা আপনাকে আর্ন করে দিলাম। এই জিনিসটা শো করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস হবে বলে মনে করি, এবং এটা জিনিয়াস শো করতে পারলে এই প্ল্যানিং ডিপার্টমেন্টে অনেক বড় একটা পজিশনে যাওয়া যায়। এটা সোহাগদার উদাহরণ থেকে আমরা বুঝলাম এবং জানলাম। এখন আমরা জানতে চাইবো সোহাগদার কাছে, যারা রানিং ব্যাচের স্টুডেন্টস আছে অথবা যারা প্রায় শেষ দিকে আছে আর কি একদম, তারা এই প্ল্যানিং সেক্টরে যদি নিজেকে সেট আপ করতে চায়, তো তারা কি মনে করতে পারে যে আমার আসলে কোন গুণটা থাকলে আমি নিজেকে প্ল্যানিং এর জন্য উপযুক্ত মনে করব? আমি একটু অ্যাড করতে চাই, আপনি শুরুতে তো বলেছিলেন যে ফোরকাস্টিং একটা ইম্পর্টেন্ট জিনিস, ফোরকাস্টিং থাকলে নিজেকে প্ল্যানিং এর জন্য সুটেবল ভাবা যায়। এছাড়া আর একটা হলো যে 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 এখন পড়াশোনা করছে সে ফোরকাস্টিং বুঝবে না। অবশ্যই, ঠিক আছে, সে ফোরকাস্টিং বুঝবে না। সো প্ল্যানিং করতে গেলে, প্ল্যানিং এ চাকরি করতে গেলে একজন মানুষকে প্রচুর পরিমাণে কমিউনিকেটিভ হতে হবে, তার কমিউনিকেশন পাওয়ারটা থাকতে হবে অনেক বেশি হাই। একজন ছেলে বা মেয়ে যেই হোক না কেন, যে প্ল্যানিং বা মার্চেন্ডাইজিং, আমি দুটো ডিপার্টমেন্টের কথাই বলবো, আমি আলাদা করে মার্চেন্ডাইজিং অন্যভাবে বলবো না। আমি প্ল্যানিং এবং মার্চেন্ডাইজিং যে কেউ যদি করতে চাই, প্ল্যানিংটা করতে চাই, তাহলে প্রচুর পরিমাণে কমিউনিকেটিভ হতে হবে। আমাকে যে কোনো অপরিচিত সিচুয়েশন, যে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন হ্যান্ডেল করার মানসিক ক্যাপাবিলিটি থাকতে হবে। যে কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন আসতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাকে হ্যান্ডেল করার যে মানে ভেতরের যে মানে মনোবলটা সেটা থাকতে হবে,
যে না আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো, আই ক্যান হ্যান্ডেল দিস। এই চিন্তা ভাবনাটা থাকতে হবে, কমিউনিকেটিং হতে হবে। আর আমার কাছে মনে হয় তুমি যদি 2-4টা 5টা 10টা 15টা ভার্সিটি লেভেলে যদি 2-4টা যদি মানে ইভেন্ট যদি ম্যানেজ করে আসো, ঠিক আছে, তাহলে তুমি এই ধরনের জায়গাগুলো খুব ভালো হ্যান্ডেল করতে পারবে। আমার কাছে এটা মনে হয়, আমি বেসিক্যালি এটা মনে করি, ঠিক আছে। তো আমার কাছে এটা মনে হয়। সো এই ধরনের কোয়ালিটিগুলো থাকতে হবে। আর কি থাকতে হবে? প্রোঅ্যাক্টিভ হতে হবে, ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, যে কোনো ইম্পর্টেন্ট department। প্রোঅ্যাক্টিভ হতে হবে। তো থার্ড থিং কি হতে পারে? হতে পারে মাল্টিটাস্কার এমন। এইগুলা মানুষ কাজ করতে করতে শিখে যায়। আর একটা জিনিস, হ্যাঁ বেসিক্যালি আর একটা জিনিস আমি বলবো, তুমি যদি তোমার স্টুডেন্ট লাইফে এক্সেলটাকে খুব ভালো করে রপ্ত করতে পারো, অনেকে হয় কি, মানে ম্যাক্সিমাম, অনেকে না 99% হয় কি চাকরিতে ঢুকে এক্সেল শিখে, ঠিক আছে। সো দেখা যায় যে তার কাছে যখন চাকরির প্রেশার, কাজের প্রেশার চলে আসে, যখন তাকে 2 মাসে 1 মাস 3 মাসের মধ্যে একটা ডিপার্টমেন্ট ধরায় দেওয়া হয়, একটা সার্টেন সবকিছু হ্যান্ডেল করতে বলা হয়, তখন সে কাজ করতে গিয়ে এক্সেল আর শিখতে পারে না, যতটুকু শিখে অতটুকুই শেষ, ঠিক আছে। সো স্মার্ট কাজ করার জন্য, একটা কাজকে সুন্দরভাবে এক্সিকিউট করার জন্য কেউ যদি এক্সেলটা খুব ভালোভাবে রপ্ত করে এই সব জায়গায় আসতে পারে, আমার কাছে মনে হয় যে সে খুব তাড়াতাড়ি খুব ভালো পজিশনে যেতে পারবে। যাক, জেনে ভালো লাগলো। আমি এবং আশা করি, হ্যাঁ। আমি আর একটু অ্যাড করি সোহাগের হ্যাঁ, সাথে। সেটা হলো আমাদের স্টুডেন্ট হোক আর জব লাইফ হোক, যেখানে মানুষের দুইটা স্কিল থাকে, একটা হার্ড স্কিল, একটা সফট স্কিল। হুম। হার্ড স্কিল হলো আমরা প্র্যাকটিক্যালি যেসব কাজকর্মগুলা করি, এটা আমি কতটুকু ইফিসিয়েন্ট, আমরা যে যে লেভেলে থাকি, আহ, সেটা হার্ড স্কিল আমি কতটুকু অ্যাচিভ করতে পারছি, ইফিসিয়েন্সি লেভেলটা। আর সফট স্কিল হলো সোহাগ যেটা বললো যে কমিউনিকেশন পাওয়ার, যেটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, হার্ড স্কিল সফট স্কিলের একটা ইম্পর্টেন্ট পার্ট। মানুষের বিহেভিয়ার, চলাফেরার ধরন, আহ, আহ, বা আমার চলাফেরা, পোশাক আশাক, অল এভরিথিং কিন্তু সফট স্কিল। আর আহ, একজন মানুষ যখন ইনিশিয়াল স্টেজে জব শুরু করে, তখন সে যতটুকু হার্ড স্কিল শিখে আসে প্লাস আর যতটুকু অ্যাচিভ করে, এটার ইম্পর্টেন্স ইনিশিয়াল স্টেজে। দেন যখন কেউ একজন সিনিয়র হয়ে যায়, তখন হার্ড স্কিলের হলো 20% কাজে লাগে, আর সফট স্কিল কাজে লাগে 80%। আর তুমি সফট স্কিলটা কিন্তু ইচ্ছা করলেই তুমি রাতারাতি শিখতে পারবা না। এটা অবশ্যই। মানুষের সাথে মিশা, চলাফেরা, কমিউনিকেশন, যেটা সোহাগ বললো, এটা হলো ওই যে ভার্সিটি লেভেল থেকে যারা মানুষের সাথে মিশুক, যারা বিভিন্ন ইভেন্ট পরিচালনা করে, এদের সফট স্কিল আলটিমেটলি বাই বোন ন্যাচারালি গ্রো আপ করে, যেটা কিন্তু জব লাইফে এসে হেল্পফুল হয়। এটা যে কোনো জবের জন্য, প্ল্যানিং, মার্চেন্ডাইজিং বা প্রোডাকশন, আদার যে সেগুলো। আর মানুষের কনভিন্স করার পাওয়ার বা ক্ষমতা, এটা একটা অন্যরকম সফট স্কিল। কারণ প্ল্যানিংটা হলো যে আহ, তুমি অনেককে কনভিন্স করে অনেক কিছু করতে পারবা, বা যে কোনো জবের ক্ষেত্রে যেটা তুমি অর্ডার করে বা করে সেটা কিন্তু আসলে ওইভাবে অ্যাচিভমেন্টটা হয় না, যেটা তুমি কনভিন্স করে করতে পারো। দ্যাটস ইট। আমাদের প্রোগ্রামে প্রায় আমরা শেষ দিকে চলে এসেছি, এবং একদম শেষ একটি প্রশ্ন আমি আপনাদের দুইজনের কাছে রাখবো। রিক্রুটিং সিস্টেম, একজন ফ্রেশার যখন, আমি প্ল্যানিং ডিপার্টমেন্টের জন্য ধরলাম, তো প্ল্যানিং ডিপার্টমেন্টে যখন আপনি ভাইবা বোর্ডে থাকবেন, তখন আপনি একজন ফ্রেশার থেকে আসলে কোন জিনিসটা এক্সপেক্ট করবেন? আমাদের জুনিয়ররা তাদের কোন ব্যাপারগুলা শো করবে বা এক্সপ্রেস করবে এই জবে তাদের প্রেফারেন্স পাওয়ার জন্য? আতর ভাই এবং সোহাগদা দুজনেই বলবো। রিক্রুটমেন্ট সিস্টেম আসলে তোমার যেটা হলো, রিক্রুটমেন্ট সিস্টেম বিভিন্ন লেভেলের হয়। এখন কিছু কিছু কোম্পানি কিন্তু ভার্সিটি গুলাতে গিয়ে ফাইনালি স্টুডেন্ট গুলারে সিলেক্ট করে আসে, একটা জিনিস সিস্টেম। বিডিজ অফিসে সার্কুলার হয়, বা আদার সাইডে সার্কুলার গুলা হয়, দেন ইন্টারভিউ কল করে নেওয়া হয়। রিক্রুটমেন্ট সিস্টেমে যেমন কথা বলতে গেলে শুরুটাই বলতে হয়, যেমন যদি আমরা বিডি জবসে কোথাও কোনো সার্কুলার হয়, সেক্ষেত্রে আমাদের সিভিটা অনেক সুন্দর বা অ্যাট্রাকটিভ হইতে হবে। কারণ সিভিটা দেখে তার সম্পর্কে ধারণাটা পাবে
একটু গুছানো, আহ, খুব বেশি বড় না হওয়া, খুব বেশি ছোট না হওয়া, মোটামুটি তার যতটুকু তার মানে একজনের পুরাটুকু বের ফ্রেশার করে নিয়ে হিসেবে আসতে পারে। যতটুকু এক্সপ্রেস করা সম্ভব, মানে যতটুকু একটা হ্যাঁ, সিভিতে। এক্সপ্রেস করা সম্ভব অতটুকু। আর আহ, কিছু কিছু কোম্পানি সেটা কাভার লেটারটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়, সে কিভাবে মানে ওইখানে কনভিন্সিং পাওয়ারটা কিন্তু শো করা যায় হ্যাঁ, হ্যাঁ, ইনিশিয়ালি। হ্যাঁ, এই এই একটা বিষয় গেল। আর ইন্টারভিউর ক্ষেত্রে ফ্রেশারদের যখন নেওয়া হবে তখন তার ক্যালকুলেটিং পাওয়ার বা গেস করার ক্ষমতা, এজ ইউজুয়ালি সাধারণ কোশ্চেন গুলা করা হবে। আর টেক্সটাইল রিলেটেড, সে যেহেতু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, এই রিলেটেড তার টেক্সটাইলের বিভিন্ন টার্ম টেকনিক্স বা সে কতটুকু শিখে আসছে, আহ, আমরা এই রিলেটেড কোশ্চেন গুলা তাকে করতে পছন্দ করব। আর বেসিক্যালি তার ক্যালকুলেটিং পাওয়ার, বিহেভিয়ার, এগুলাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আর সবচেয়ে বিশেষ করে কমিউনিকেশন স্কিলটা, সে কথাগুলো কিভাবে অ্যান্সার করতেছে বা কি করতেছে, এই জিনিসগুলা। আর সবচেয়ে বড় কথা কি, সে যদি প্রপারলি সব লেভেলে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বা সব ইভেন্ট গুলা, শুধু পড়াশোনা করলেই না, সব ইভেন্ট গুলা যদি পার্টিসিপেট করে আসে, একজন মানুষের ফ্রেশার হিসেবে ইন্টারভিউ দিতে অত বেশি বেগ পেতে হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ সোহাগ, তুমি আর একটু add করো। আচ্ছা, ভাই যেগুলো বললো প্রথম দিকে সেগুলাই আসলে, যে তোমার সিভিটা হতে হবে লুক্রেটিভ একটা সিভি হতে হবে। প্রথমে যে বিষয়টা, তোমার সিভিটা দেখেই তো তোমাকে সাধারণত কল করবে বা তোমাকে ডাকবে, এটাই হলো ফ্যাক্ট। সেক্ষেত্রে আরো একটা পয়েন্ট, সেটা হলো কভার লেটার। কভার লেটারটা আমি অনেক ছেলেপেলের আমি সিভি পাই বিভিন্ন জায়গা থেকে, আমার ইউনিভার্সিটির ছোট ভাই, আমার পরিচিত, আমার অনেক ফ্রেন্ড আছে যারা হলো বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিতে জব করে। তো তাদের কাছ থেকে আমি কিন্তু প্রায় প্রতি সময় অনেক সিভি পেয়ে থাকি। তো সাধারণত নর্মালি হয় কি, আমি খুব কম সিভি পাই যারা খুব সুন্দর একটা কভার লেটার লিখতে পারে। আচ্ছা, ঠিক আছে, খুব কম সিভি পাই এরকম। তো আমি যে এই সিভিটা এক জায়গায় পুট করব, তার পুরো মেইলটা কিন্তু আমি কপি করে পুট করব, আমি কিন্তু তার শুধু সিভিটা পুট করব। ওকে, যখন আমি তার পুরো মেইলটা কপি করতে যাই, আমি দেখি যে কি, শুধু ফর ইওর রেফারেন্স, বেস্ট রিগার্ডস, থ্যাংকিং ইউ, শুধু এতটুকুই, আর একটা সিভি অ্যাটাচ করে দিছে। এবং সিভির মধ্যে আর কোনো সিভির মধ্যে সেই সেই মানে কনভেনশনাল ওয়ে যে সিভি অফ অমুক। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে এক নজরে তোমার ডিটেলসটা দেওয়ার জন্য সিভির যে নেমটা তুমি দিবা, সেটা কিরকম হতে পারে, সিভি আন্ডার স্কোর তোমার নেম, আন্ডার স্কোর তুমি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছো, আন্ডার স্কোর তুমি কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো। তোমার কিন্তু সিভির নামটা দেখলেই কিন্তু ক্লিয়ার হওয়া যাবে যে তুমি কোন ব্যাকগ্রাউন্ডের ছেলে, তুমি কোত্থেকে আসছো। ওকে, তাহলে কিন্তু এখান থেকে তোমার তোমার সিভি কিন্তু ক্লিকও করতে হলো না, যে রিক্রুটার সে কিন্তু তোমার সম্বন্ধে একটা বেসিক ধারণা পেয়ে গেল। ওকে, এটা আমরা খুব সহজেই জাস্ট রিনেম করে করে দিতে পারি। এটা হ্যাঁ, হ্যাঁ, রিক্রুটার কিন্তু তোমার সম্বন্ধে একটা বেসিক ধারণা পেয়ে গেল। ওকে ফাইন, এবার আসি তোমার কাভার লেটার। তুমি একটা সুন্দর একটা কাভার লেটার লিখলা, তুমি সিভিটা ড্রপ করলা। সিভি তো তোমার জন্য এক পাতা দুই পাতা, যেহেতু তুমি ফ্রেশার ভাই, তোমার দুই পাতার বেশি সিভি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমার দরকার নাই তুমি এই সিভির মধ্যে তুমি গান করতে পছন্দ করো, তুমি ফুটবল খেলতে পছন্দ করো, তুমি ঘুরতে পছন্দ করো, এসব কিছু দেওয়ার দরকার নাই। ফ্যাক্টরি তোমার এসব কিচ্ছু দেখবে না। ঠিক আছে, তোমার কি স্কিল আছে, তুমি কি করতে পারো, তুমি কি করছো, এই জিনিসগুলো দাও। তোমার কিন্তু রিক্রুটার কিন্তু এই জিনিসগুলাই দেখবে। এরপর যখন তুমি একটা একটা এক্সাম দিবা, অনেক জায়গায় এক্সাম হয়, অনেক জায়গায় ডিরেক্ট ইন্টারভিউ হয়। সো একটা এক্সাম তুমি একটা মনে করো অ্যানালিটিক্যাল একটা এক্সাম দিলা, এরপরে তোমার একটা ইন্টারভিউ বোর্ডে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা বিভিন্ন ইন্টারভিউ বোর্ড ফেস করে যেটা আমি বুঝেছি, যে ইন্টারভিউ বোর্ডে তারা যেটা খেয়াল করে, হাউ ইউ রিয়াক্ট। ঠিক আছে, যে তুমি তাদের কথাগুলোকে কিভাবে রিয়াক্ট করতেছো, কিভাবে তুমি সেগুলো আনসার দিচ্ছ, সেই বিষয়টার উপরে বেশি তারা ইফোর্ট দিবে। যেহেতু তুমি ফ্রেশার, সেহেতু তোমার স্কিল নিয়ে এখানে কেউ কথা বলবে না, যে তুমি কতটা স্কিল, তুমি ক্যাপাসিটি প্ল্যানিং জানো কিনা, তুমি ফোরকাস্টিং জানো কিনা, তুমি মাইক্রো প্ল্যান জানো কিনা, তুমি ম্যাক্রো প্ল্যান জানো কিনা, তুমি চেঞ্জ ওভার কি বোঝো কিনা, এগুলো নিয়ে তোমাকে কেউ প্রশ্ন করবে না, নো ওয়ান। ঠিক আছে, জাস্ট তুমি কিভাবে রিয়াক্ট করছো, তুমি কিভাবে তাদের প্রশ্নগুলোকে উত্তর দিচ্ছ, বা উত্তর না দিতে পারলেও তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করছো, দ্যাটস দ্য ফ্যাক্ট। আর
আর যদি আমি কখনো মানে এই রিক্রুটারের জায়গায় থাকতে পারি, রিক্রুটার আমার এখন ওই পজিশন হয় নাই যে আমি রিক্রুট করব, ঠিক আছে, আমি এখন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। তো আমি যদি কখনো রিক্রুটার ওই পজিশনটাই যাই, আমি যদি কাউকে কখনো ইন্টারভিউ বোর্ড ফেস করি, তাহলে আমি ডিরেক্টলি কি করতে চাই, আমার যেটা মনে হয় যে আমি একটা সিচুয়েশন তাদেরকে দিয়ে দিতে চাই, এই সিচুয়েশনের মধ্যে হাউ ইউ উইল, একটা সিচুয়েশন দিয়ে দিব, দিয়ে বলবো যে ওকে ফাইন, তুমি এই জবটা ডান করে দেখাও আমাকে। আমি একটা সিচুয়েশনের মধ্যে তাদেরকে তাদের ইয়েটা থাকবে এরকম যে 3 ঘন্টার জব, তোমাদের 3 ঘন্টার ইন্টারভিউ বোর্ড, ওকে, আমি তোমাদেরকে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে দিলাম, এই সিচুয়েশনের মধ্যে তোমাদেরকে এই জবটা আমাকে তুলে দেখাইতে হবে, এই জবটা ডান করে দিতে হবে, উইদাউট এনি কাইন্ড অফ কোশ্চেন, উইদাউট এনি কাইন্ড অফ লেম এক্সকিউজেস, উইদাউট এনিথিং। ওকে ওকে, তুমি যদি আমাকে এই কাজটা ডান করে নিয়ে এসে আমার কাছে দিয়ে দিতে পারো, ওকে, আমি আমি তোমাকে রিক্রুট করে নেবো ভাই। আচ্ছা আচ্ছা দিন শেষে ফ্যাক্ট হলো যে তুমি কতটা কাজ, তোমার কাজ কতটা তুলে নিয়ে আসতে পারতেছো। হ্যাঁ। আমি এরকম অনেক দেখছি, আমি অনেক টিমমেট এরকম পাইছি যারা কি হয়, তুমি ভাইবা বোর্ডে অনেক ভালো, অনেক কিছু তুমি ভাইবা বোর্ড সুন্দর ফেস করে তোমাকে রিক্রুট করা হয়েছে, এরপরে দিন শেষে তোমাকে যখন একটা কাজ দেওয়া হয়, তুমি নানা ধরনের লেম এক্সকিউজ দাঁড় করায় দাও, আমি তো এই কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করছি, আমি তো ওই কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করছি, এই ধরনের লেম এক্সকিউজ। তো লেম এক্সকিউজ না দিয়ে এই জবটা তোমার ওয়েতে করতে গেলে কারে কোন ওয়েতে মোটিভেট করে তুমি এই জবটা ডান করতে পারবে, দ্যাটস দ্য ফ্যাক্ট। ঠিক আছে, এটাই কথা। এবং আমাদের সর্বশেষ একটি প্রশ্ন এসেছে, এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা আজকের এই সেমিনার শেষ করব। এই প্রশ্নটি করেছে, আমি একটু তাকে বলতে চাই, হচ্ছে রুবায়াত রায়হান। ও আমার এমএসসি তে ওহান টেক্সটাইল ইউনিভার্সিটি আমার ফ্রেন্ড, এবং সে সাউথ ইস্ট স্টুডেন্ট, খুবই ট্যালেন্টেড একজন স্টুডেন্ট। তো সে কমেন্ট করেছে যে সফট স্কিলের এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে কোন জিনিসগুলো গ্লোরিফাই করা দরকার, ঠিক আছে, এবং কনফিডেন্স এবং নার্ভাসনেস, এটার মেইন থটটা কিভাবে, মানে এটা ইমপ্রুভ করার মেইন থটটা কি, কনফিডেন্স এবং নার্ভাসনেস, এটা ইমপ্রুভ করার মেইন থটটা কি, মানে এটা ওর কাছে বেসিক্যালি জানতে চেয়েছি। কনফিডেন্স গ্রো করার যে সিস্টেমটা ভাই, এটা কিছুই না, এটা এটা তোমাকে বিলিভ করতে হবে যে আমি পারি। ওকে, আই হ্যাভ নেভার ডান এ লাইভ শো, ঠিক ঠিক আছে। তো আমার কিন্তু, আমি যদি এরকম যদি হইতো যে আমার ভেতরে কনফিডেন্স নাই আমি একটা লাইভ শো করতে পারবো কিনা, আমি আজকে জীবনে প্রথম লাইভ শোতে আছি, ঠিক আছে। সো আমার ভেতরে এই কনফিডেন্সটা আছে যে হ্যাঁ আমি এটা করতে পারবো, দিস ইজ নাথিং, আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারবো। সো আমার ভিতরে এই কনফিডেন্সটা আছে। তোমাকে নিজের উপরে বিলিভটা থাকতে হবে যে আমি এটা পারবো, তাহলেই তোমার ভিতরে কনফিডেন্সটা গ্রো করবে, আদারওয়াইজ না। এটা তোমার ভিতর, এটা হলো নিজের কাছে যে হ্যাঁ আমি এটা পারবো, এটা আমি পারবো না। তুমি যদি মনে করো যে না এটা আমার দ্বারা হবে না, এটা আমি করতে পারবো না, তাহলে ভাই তুমি কখনোই কনফিডেন্ট হইতে পারবে না, তোমার ভিতরে ওই নার্ভাসনেস থাকবে। তো তুমি যদি বিলিভ করতে পারো, তোমার বিলিভ সিস্টেমটা যদি এরকম থাকে যে না আমি এটা পারবো, তাহলে তোমার কনফিডেন্সটা অটোমেটিক্যালি গ্রো করবে। আরেকটা পয়েন্ট ছিল যে সফট স্কিল বাড়ানোর কি কি ওয়ে আছে, রাইট, এরকম তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সফট স্কিল বাড়ানোর ওয়ে, সফট স্কিলগুলো যদি আমি বলি, ওই যে ভাই বললো যে এক্সেল প্রফিসিয়েন্সি, তোমার কমিউনিকেশন, তাহলে এক্সেল প্রফিসিয়েন্সির জন্য তুমি ইউটিউব টিউটোরিয়াল দেখতে পারো, বহু রকমের ইউটিউব টিউটোরিয়াল আছে যেখানে তুমি বেসিক এক্সেল থেকে শুরু করে একদম স্মার্ট এক্সেল সব কিছুই পাবা। তুমি ইউটিউব টিউটোরিয়াল দেখলে অনেক ধরনের সব মানে তুমি এক্সেল সম্বন্ধে অনেক ভালো একটা ধারণা পাবা। সেকেন্ড হলো কমিউনিকেশনের সবচেয়ে বড় উপায় হলো মানুষের সাথে মেশা, ঠিক আছে। ইন্ট্রোভার্ট না হয়ে এক্সট্রোভার্ট হও, ঠিক আছে, মানুষের সাথে মেশো, তাহলে কি হবে, মানুষের সম্বন্ধে তুমি জানতে পারবে, মানুষকে তোমার সম্বন্ধে জানাইতে পারবে। এখন তুমি যদি সারাদিন ঘর কোনো থাকো, তুমি যদি সারাদিন তোমার মতো থাকো, তাহলে কিন্তু মানুষ তোমার সম্বন্ধে জানবে না, তুমিও মানুষ সম্বন্ধে জানতে পারবে না, বা মানুষকে, একটা মানুষকে কিভাবে মোটিভেট করে মানে নিজের মানে কমিউনিকেশন পাওয়ারটা বাড়ানো যায় সেটাও তুমি পারবে না। এর সবচেয়ে বড় উপায় হলো মানুষের সাথে মেশা, মানুষের সাথে মেশো, তাহলে দেখবো যে অটোমেটিক্যালি কমিউনিকেশন পাওয়ারটা গ্রো আপ হয়ে গেছে। এবং এর সাথে সে আরেকটি কোশ্চেন করেছে, বললো যে বাট এইচআর হেডরা তো বলে যে সিভি নেমে শুধু শর্ট নেম ইউজ করতে, অ্যাজ ওয়েল এস ইউএস আর ব্রিটিশ ফরম্যাট রিজিউম। সো এটা কি অথেন্টিক? আমরা যদি লং নেম যদি আমরা ইউজ করি, যেটা আপনি বলেছিলেন হয়তো, যে আমরা সিভি ফরম্যাটের মধ্যে যেমন আমরা ফুল নেমটা ইউজ করবো, সিভি সেমিকোলন আমাদের নেম, এটা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কি এটা কোনো রকম প্রবলেম হতে পারে? মানে এটা কি এছাড়া কি যদি বলে দেয় যে শর্ট নেম ইউজ করতে?
এটা কি কোনো অথেন্টিক না না, কোনো রিক্রুটারই তো আজ পর্যন্ত কখনো তাদের জব অ্যাডভার্টাইজমেন্টে বলে দেয়। হ্যালো, খুব সম্ভবত হয়তো সোহাগদার লাইনটা চলে গেছে। আতর ভাই কি শুনতে পাচ্ছেন? সুদীপ্ত, হ্যাঁ বিষয়টা হলো কখনোই কোনো জব রিক্রুটার বলে দেয় না তুমি কিভাবে তোমাকে প্রেজেন্ট করবা। এটা কিন্তু কেউ বলে দেয় না যে তুমি এইভাবে আসো। সে তার রিকোয়ারমেন্ট বলে দিতে পারে যে আমি এর জন্য এই কোয়ালিফাইড লোক চাই। তারপর তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করবা কতটি স্মার্টলি, এটা কিন্তু তোমার আহ, নিজস্ব মানে নিজস্ব পার্সোনালি একটা প্রক্রিয়া, হ্যাঁ নিজস্ব পার্সোনাল একটা এফিসিয়েন্সি। আর যদি কখনো কোনো রিকোয়ার্ডার বলে দেয় যে শর্ট নেম ইউজ করতে হবে, তাহলে সেটা তার রিকোয়ারমেন্ট, তাহলে সেখানে হ্যাঁ সে ইউজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ যিনি প্রশ্নটা করেছেন তিনি রেজিউমে একজন ডেভেলপার, রাইট? রেজিউমে ডেভেলপার তিনি হ্যাঁ একজন। ওকে, এখন ফাইন। আমি আমি আজ পর্যন্ত মানে সিভি অফ অমুক শুধু এই নাম থেকে সিভি দিয়ে, তার থেকে বরং আমি সিভি আন্ডার স্কোর আমার নাম, আমার ব্যাকগ্রাউন্ড, আমার ইউনিভার্সিটি, এই ধরনের সিভি দিয়ে কিন্তু আমি বেশি কল পাই। আমার এটা প্র্যাকটিক্যাল অভিমত। আমি আমি কোনো আমি আ- অ- মানে একজন ডেভেলপারও না, সিভি ডেভেলপারও না, বাট আই ডোন্ট আমার ওই বেসিক্যালি ধরনের। আপনার এক্সপেরিয়েন্স থেকে এটা আপনি বলেছেন যে হ্যাঁ, জন্য আমি আমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটাই বলে যে হ্যাঁ আমি যত জায়গায় আমি আজ পর্যন্ত হয়তো ইন্টারভিউ বোর্ড ফেস করেছি, অ্যারাউন্ড অ্যারাউন্ড 15টা আমি ইন্টারভিউ বোর্ড ফেস করেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো আমি যতগুলো ইন্টারভিউ বোর্ড ফেস করেছি, আমি দেখা যায় যে ওই প্রথম দিকে যেভাবে সিভিটা আমিও প্রথম দিকে এইভাবে ইউজ করতাম, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলাম, পরবর্তীতে যখন কারো থেকে অ্যাডভাইস পেলাম হইলাম, তখন এইভাবে দেওয়ার পরে দেখি যে না, অটোমেটিক্যালি আমি কিন্তু একটা কল পাই। হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু একটা কল পাই, ঠিক আছে? সো দেখা যায় যে আমি মোটামুটি এইভাবে সিভি দিয়ে বেশি সাড়া পেয়েছি। 15-20টা ইন্টারভিউ দেওয়ার 15টা, আমি অ্যারাউন্ড 15টা ভাইবা বোর্ড আমি ফেস করেছি। আমি লাস্ট মানে এই প্যান্ডেমিকের আগে লাস্ট অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে, এর মধ্যেও আমি অনেকগুলা মানে ভাইবার জন্য আমি কল পেয়েছি, ঠিক আছে? বাট নিজের ব্যস্ততা, নিজের মানে সবকিছু মিলিয়ে, ফ্যাক্টরি চুজ সবকিছু মিলিয়ে হয়তো সব জায়গায় যেতেও পারি না, সব জায়গায় অ্যাটেন্ড করতে পারি না, যেসব জায়গা থেকে ডাক পেয়েছি তাদের সাথে পরবর্তীতে জয়েনও করতে পারি নাই, ঠিক আছে? যে জায়গায় ছিলাম সেই জায়গাটাই বেটার মনে হয়েছে আমার কাছে, দ্যাটস ওয়াই আমি এখানে আছি। যাই হোক, আমাদের সময়ও প্রায় ওভার হয়ে গেছে অবশ্য, এবং আমার মনে হয় আমি নিজেও বেসিক্যালি অনেক কিছু জানতে পারলাম। তো যারা প্রোগ্রামটি উপভোগ করেছে আশা করি তারা অনেক বেশি উপকৃত হয়েছে। সবাই এটার মধ্যে আশা করি সবাই অনেক কিছু জানতে পারবেন, নতুন কিছু জিনিস, নতুন সফটওয়্যারের ব্যাপার, এবং স্পেশালি ওই যে মানে কি পরিমাণ প্রোডাক্ট দিলাম সেটা না, কি পরিমাণ টাকা তোমাকে আর্ন করে দিলাম, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার জন্য আপনাদেরকে অনেক থ্যাঙ্কস এই জিনিসটা শেয়ার করার জন্য। আশা করি আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো, স্পেশালি জুনিয়ররা যারা ফিউচারে জব করবে আর কি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভবিষ্যতে আবারও দেখা হবে। সে কারণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ সুদীপ্ত। থ্যাংক ইউ সুদীপ্ত, থ্যাংক ইউ টেক্সটাইল ভালো অ্যালুমনাই লাগলো, অ্যাসোসিয়েশন সুন্দর একটা সময় এমবিসিইউ। কাটলো। একটা একটা অনেকদিন পর একটা এরকম একটা মানে প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের অপিনিয়ন, আমরা আমাদের থিঙ্কিং গুলা শেয়ার করতে পারলাম। থ্যাংক ইউ টেক্সটাইল অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে। আশা করব প্ল্যানিং, এর আগে মার্চেন্ডাইজিং নিয়ে আমার ফ্রেন্ড আসিফ ছিল এবং আর একজন ইসে ভাই ছিল, সবাই তাদের বক্তব্য রেখেছে, আমি সেটাও শুনেছি। আমার নিজেরটা আজকে আমি এখানে ছিলাম। আশা করব এরকম আরো অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য ক্যারিয়ার পথ নিয়ে টেক্সটাইল অ্যালুমনি অ্যাসোসিয়েশন এরকম আরো অনেক প্রোগ্রামের আয়োজন করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আতর ভাই। হ্যাঁ, খুবই ভালো লাগলো এসে। আমিও লাইফের প্রথমে এটা লাইভ করলাম। আহ, তো চেষ্টা করছি যতটুকু ভালো করা যায়, যতটুকু ভালোভাবে বোঝানো যায়। তারপর থ্যাংক ইউ সুদীপ্ত তোমাকে, আর টেক্সটাইল অ্যাসোসিয়েশন, আর যারা ফলোয়ার ছিল সবাইকে ধন্যবাদ। সবাই তোমরা সবাই ভালো থাকবা, আর সবাই সাবধানে থাকবা এই সময়। আর ইনশাল্লাহ আমি একটু স্পেশালি বলবো যে আপনারা একটু সেফ হয়ে থাকেন, কারণ আমরা তো ঘরে বসে আছি, আপনারা তো ঠিক একদম জব মার্কেটে কাজটা করছেন, মানে ফিল্ডে রয়েছেন, তো আপনার রিস্ক আরো বেশি। তো আপনারা যতটা সম্ভব টেক কেয়ার করুন নিজেদেরও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আজকের মতো বিদায়।
থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সুদীপ্ত।